প্রোনাউন প্রোনাউন শব্দটা আসলে কোথা থেকে আসছে, প্রোনাউন কেন ব্যবহার করা হয়? ইউজ ইনস্টেড অফ এ নাউন। ইনস্টেড অফ এ নাউন মানে কি? নাউনের পরিবর্তে, নাউনের পরিবর্তে। এখন তুমি তুমি আমাকে বলতে পারো ভাইয়া নাউন ব্যবহার করলেই তো হচ্ছে, তাহলে প্রোনাউনের হচ্ছে দরকার কি? ধরো এই যে রেদওয়ান যার কথা বললাম, ক্লাস করতেছে, বললাম যে রেদওয়ান ইজ এ স্টুডেন্ট। রেদওয়ান রেদওয়ান কই পড়ো, আচ্ছা যাই হোক, রেদওয়ান ইজ এ গুড বয়। রেদওয়ান প্লেস ক্রিকেট রেগুলারলি। ধরো এই যে এই কথাগুলো বললাম, হ্যাঁ। এখন তুমি একটা কথা চিন্তা করো, ফার্স্টে পরিচয় দেওয়ার জন্য ব্যবহার করছি রেদওয়ান নামের একটা ছেলে, তারপরে যখন বলতেছি রেদওয়ান ইজ এ গুড বয়, রেদওয়ান প্লেস ক্রিকেট রেগুলারলি, ঠিক আছে, এগুলা যখন আমরা বলি তখন কিন্তু আসলে নাউনের রিপিটেশন হয়ে যাচ্ছে বারবার রেদওয়ান। তার মানে কি হচ্ছে? যে রিপিটেশন অফ নাউন। এখন রিপিটেশন অফ নাউন আসলে ভালো কিছু না। তো ভাই এক কথা এক বক বক বারবার করতেছে, শুনতেও তো কেমন লাগে। শ্রুতি মাধুর্যতা এবং শ্রুতি কটুতা বলে দুইটা শব্দ আছে, এখানে আসলে শ্রুতি মাধুর্যতা থাকে না, শ্রুতি কটুতা চলে আসে। সো আমি যদি এটাকে বলি হি, হি, তাইলে কিন্তু ঠিক থাকে। হি দিয়ে যদি বলি যে রেদওয়ান ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ গুড বয়, ঠিক আছে, তারপরে হচ্ছে হি প্লেস ক্রিকেট রেগুলারলি, ঠিক আছে। তাইলে প্রোনাউনটা আমরা কেন মানে ইউজ করি? টু অ্যাভয়েড, টু অ্যাভয়েড রেপিটেশন অফ নাউন, টু অ্যাভয়েড অ্যাভয়েড রেপিটেশন অফ নাউন, অর্থাৎ নাউন যে বারবার ব্যবহার করা হচ্ছে এইটা যাতে ব্যবহার না করা লাগে, এই জন্য আমরা প্রোনাউন ব্যবহার করি। সো এটাই লেখা আছে যে নাউনের রেপিটেশন বা রেপিটেড ব্যবহার খুবই শ্রুতিকটু, এই জন্য প্রোনাউন ব্যবহার করা হয়। তাহলে প্রোনাউন কেন ব্যবহার করা হয়, এর কনটেক্সট কি ক্লিয়ার? কনটেক্সট অফ ইউজিং প্রোনাউন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এইটুকু ক্লিয়ার? এখন যেটা বলবো সেটা হচ্ছে কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট। মেডিকেলে টানা 2বার এখান থেকে প্রশ্ন আসছে, ঢাবিতে আসছে, এবং প্রোনাউনের প্রশ্ন আসলেই এই 8 ধরনের প্রোনাউন থেকে 1 ধরনের প্রোনাউন আসে। তো প্রথমে গঠনগত দিক থেকে আমাদের প্রোনাউন 8 প্রকার। যে একটা স্ট্রাকচারালি আমাদের প্রোনাউন কয় প্রকার? 8 প্রকার। প্রথমটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। প্রোনাউন মানে কি বলতো? প্রোনাউন মানে ভাই সর্বনাম, সর্বনাম। তাহলে প্রথমটা পার্সোনাল। পার্সোনাল মানে কি? ব্যক্তিগত। তাহলে ব্যক্তিগত সর্বনাম গুলাই পার্সোনাল প্রোনাউন নামে পরিচিত। যেরকম আই, দো, দো মানে হচ্ছে আগে লিটারেচারে ব্যবহার করা হতো তুই। ইউ, হি, সি, দে মানে সাবজেক্টের জায়গায় সাধারণত যারা বসে এবং ব্যক্তিগত কথাবার্তাগুলা বা ব্যক্তিগত জিনিসপত্রকে নির্দেশ করে তারা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এরপর চলে আসছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ শব্দটার অর্থ হচ্ছে আত্মবাচক, মানে নিজেকে বোঝাবে। মাই সেলফ, ইউর সেলফ, আওয়ার সেলফস। এইটা চেনার একটা ইজি উপায় আছে, সেটা হচ্ছে লাস্টে তোমার সেলফ থাকবে অথবা সেলফস থাকবে। সেলফের প্লুরাল কি? সেলফস থাকবে, ঠিক আছে। মাই সেলফ, দাই সেলফ, হিমসেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, দেম সেলফস, এই জিনিসগুলা থাকবে, ঠিক আছে, আত্মবাচক যেগুলো আছে। তাহলে বুঝলাম আত্মবাচক কোনগুলা। তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ। আচ্ছা, কোনো কিছু ডেমনস্ট্রেট করা মানে কি? এটা থেকে কিন্তু বারবার প্রশ্ন আসছে, কোনো কিছু ডেমনস্ট্রেট করা মানে কি? ডেমনস্ট্রেট ভার্বটার মানে কি? কোনো কিছু দেখানো বা আমরা বলতে পারি প্রদর্শন করা। ধরো আমি যদি তোমাকে বলি যে দিস ইজ এ পেন, দিস ইজ এ পেন, এটার মানে কি? এটা একটা কলম। তার মানে কি? দিস দিয়ে আমি কি এটাকে বোঝাচ্ছি, তাই না? তো এইরকম কোনো কিছুকে মানে নির্দিষ্ট করার জন্য বা নির্দেশ করার জন্য আমরা দিস, দ্যাট, দিস, দোস এগুলা ব্যবহার করি এবং এগুলাই আমাদের ডেমনস্ট্রেটিভ। এরা আমাদের প্রোনাউন হিসেবেও হচ্ছে বসতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবেও বসতে পারে, এটা আমি দেখাবো একটু পরে। তারপর চলে আসতেছে আমাদের
ইন্টারোগেটিভ প্রোনাউন মানে সোজা কথা প্রশ্নবোধক, মানে প্রশ্নবোধক সর্বনাম যেগুলা সেগুলা। এটা সহজে আমরা কিভাবে চিনবো, যত আমাদের WH ওয়ার্ড আছে সেগুলো আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। তারপর আছে হচ্ছে রিলেটিভ। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন হিসেবে আমাদের যত WH ওয়ার্ড আছে সেগুলা বসতে পারে, এখানে যা দেয়া সেগুলাই বেশি বসে, সব বসে না, ওয়ার্ড কিন্তু বসবে না। আবার দ্যাটও বসে, ঠিক আছে, এরা আমাদের রিলেটিভ প্রোনাউন। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, তা যে ভাইয়া ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন তো সেমই, দেখতে সেম, তাহলে দুইটাকে আলাদা কেন করা হয়েছে? খুব ভ্যালিড একটা প্রশ্ন, রাইট? সো এইটা আসলে একটু হেডলাইন দাও যে আসলে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য কি। ইন্টারোগেটিভ ভার্সাস রিলেটিভ। ধরো আমি তোমাকে বলছি হু আর ইউ, তোমার পরীক্ষায় চলে আসলো হু আর ইউ, এখানে এটা কোন ধরনের প্রোনাউন, তোমরা একটু উত্তর করো। ধরো ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। খুব সহজ একটা সেন্টেন্স, বারবার আসে। এখানে এটা কোন ধরনের প্রোনাউন, দুইটা কোন ধরনের হচ্ছে প্রোনাউন? আচ্ছা দেখো, ইন্টারোগেটিভ শব্দটার মানে কি, তুমি প্রশ্ন করার জন্য কাকে ব্যবহার করছো, প্রশ্নবোধক, সোজা বাংলা কথায় যদি বলি প্রশ্নবোধক। তাহলে হু আর ইউ দিয়ে তো তুমি প্রশ্ন করছো, তাই না? হু আর ইউ দিয়ে তুমি কি করছো, প্রশ্ন করছো। সো হু আর ইউ দিয়ে যদি তুমি প্রশ্ন করো তাহলে এটা কিন্তু প্রশ্ন করার কাজে লাগছে, এজন্য এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, আবার রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ শব্দটা কোথা থেকে আসছে? রিলেটিভ শব্দটা কিন্তু এসেছে বা কানেক্টেড রিলেশনের সাথে, তার মানে এই কি রিলেশন করে। তো রিলেটিভ প্রোনাউন সাধারণত বাক্যের মাঝে বসে এবং মাঝে বসে বাক্যের আগের অংশের সাথে পরের অংশকে যুক্ত করে, আগের অংশের সাথে পরের অংশকে যুক্ত করে। যখন এরকম বাক্যের মাঝে বসে বাক্যের আগের অংশকে পরের অংশের সাথে অর্থপূর্ণভাবে যুক্ত করে যে প্রোনাউন, তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এখন তুমি এটা বাদ দাও, ইট ইজ আই অ্যাম টু ব্লেম, তাইলে এটা কি হবে বলো তো? এটা কি কোনো অর্থ হয়? হয় না। কিন্তু আমি যদি এটা কেটে দেই, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, তাহলে কিন্তু অর্থ হয়। তাহলে বাক্যের এই যে এই অংশটুকু বা এই ক্লজটার সাথে পরের ক্লজটাকে যুক্ত করেছে, তাহলে যেহেতু তাদের মধ্যে একটা রিলেশন স্থাপন করেছে, এজন্য তাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন আর হচ্ছে এটারে কি বলে, ইন্টারোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার বলো তো? আমরা দেখবো ইন্টারোগেটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ হিসেবেও বুঝতে পারি, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ওইটাও দেখবো। সো এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। তারপরে আসো আমরা হচ্ছে 5 নাম্বারে যে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ মানে কি, কোনো কিছু ডিস্ট্রিবিউট করা বা বিতরণ করা। তুমি তো নির্দিষ্ট কারো মানুষের মধ্যে করবা, ইচ, আইদার, নাইদার, এভরি, এই কয়টা মনে রাখবা। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে ডিস্ট্রিবিউটিভ ইনডিফিনিট। হ্যাঁ, ইচ, আইদার, নাইদার, এভরি, ইচ, এভরি আমি এভাবে মনে রাখতাম যে ইচ, এভরি, আইদার বা ইদার, নাইদার বা নিদার, ঠিক আছে? সো এই কয়টা মনে রাখলেই হবে। তারপরে চলে আসো ইনডেফিনিট প্রোনাউন। ডেফিনিট ভার্সেস ইনডিফিনিট তোমাদের কিন্তু একটা কথা সবসময় বলি। আর ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্টতা বোঝায়, মানে নির্দিষ্ট কোনো কিছু না, অনির্দিষ্ট। যেরকম যদি বলি ওয়ান বা এনি বয় বা সাম বয়েস যদি বলি, তুমি আসলে কি নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছ? তুমি আসলে নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছ না। তুমি যেহেতু নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছ না, সেহেতু কিন্তু তুমি এনি, সাম, মেনি, তারপর ধরো ফিউ, লিটল বিট, এগুলো কিন্তু ব্যবহার করতে পারো। তো এই জন্য এরা কিন্তু ইনডেফিনিট প্রোনাউন। তারপরে আসো তোমার হচ্ছে রেসিপ্রোকাল বা রেসিপ্রোকাল। এইটার মানে হচ্ছে ব্যতিহারিক বা পারস্পরিক সর্বনাম। পারস্পরিক সর্বনাম। ধরো আমরা বলতে পারি ইচ আদার ওয়ান আনাদার, ইচ আদার ওয়ান আনাদার, একে আমরা কি বলি, রেসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে, এই 8 প্রকার থেকেই প্রশ্ন আসে। এছাড়াও আমাদের আরো এক ধরনের প্রোনাউন আছে যাকে আমরা বলি ইমপার্সোনাল প্রোনাউন বা অব্যক্তিবাচক সর্বনাম, এবং এটার উদাহরণ সাধারণত একটাই হয়, ইট।
ঠিক আছে। সো তুমি যদি জাস্ট এতটুকু করো, তোমার মেডিকেল বা ঢাকা ভার্সিটিতে আসলে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, অন্য জায়গা থেকে আসে, মেডিকেলে মোটামুটি এখান থেকে আসলে এতটুকুর মধ্যেই আসে। ঠিক আছে। আচ্ছা ভাই, ক্লিফটিং, সিউডো ক্লিফটিং এগুলা পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এগুলা বড় হয়ে পড়বা। ঠিক আছে। আচ্ছা এখন আসো আমরা হচ্ছে এটা দেখি, দ্য ওয়ার্ড এনিবডি ইজ অ্যান এক্সাম্পল অফ। এনিবডি দিয়ে কি নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে? এনিবডি দিয়ে কি নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে বলো তো? না, এটা কিন্তু নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না। তাহলে এনিবডি যে কোনো কাউকেই বোঝাতে পারে, এজন্য এটা কি অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট যদি হয় এইটা কি বলতো? ডিস্ট্রিবিউটিভ হবে না, এটা কিন্তু হবে ইনডেফিনিট। ইনডেফিনিট প্রোনাউন, হ্যাঁ ডি নাম্বারটা। আসলে তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই। মেডিকেল 24-25, ডেন্টাল 24-25, মানে মেডিকেল আর ডেন্টালের প্রশ্ন কিন্তু কানেক্টেড থাকে মেডিকেলের পর। তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে দেখো, এই যে দেখো কি মেডিকেল 23-24, তার মানে কি ভাই বলো তো? তার মানে কি তোমার মেডিকেলের প্রশ্নগুলো একটার সাথে একটা কানেক্টেড। 24-25 যেখান থেকে আসছে 23-24 ছিল, তাহলে কি এই টাইপটাই ইম্পর্টেন্ট, এভাবে টাইপ অ্যানালাইসিস করতে হয়। তাহলে ইনডেফিনিট প্রোনাউন কোনটা? ইনডেফিনিট প্রোনাউন কোনটা? এটা তো 8 ধরনের প্রোনাউন থেকেই আসছে, তাই না? সেহেতু এটা কিন্তু অনির্দিষ্টতা জ্ঞাপক। অনির্দিষ্টতা, এই আমি আগেরটা কি বললাম? আমার তো মাথা পাগল হয়ে গেছে, আমি আগেরটা কি বললাম? তো ভুল বলছি আগেরটা। আচ্ছা এনিবডি, ও না ঠিকই তো আছে। আরে হোয়াট ইজ হ্যাপেনিং, ঠিকই তো আছে, এইটাও আসছে ইনডিফিনিট প্রোনাউন থেকে। কি জানি ভাবতেছিলাম, সরি। এইটাও কিন্তু ইনডিফিনিট প্রোনাউন। এখানে কি ছিল বলতো? এখানে কি ছিল ব্যাপারটা? এনিবডি ছিল, এখানে লাগাইতে হয়েছে ইনডিফিনিট। আর আগের বার বলে দিছি ইনডিফিনিট কোনটা, নিচে হচ্ছে এনি। একই প্রশ্ন আসছে, রিপিটেড প্রশ্ন, রিপিটেড প্রশ্ন। ঠিক আছে, বুঝছি, বুঝতে পারছি বলতো? এ পর্যন্ত ক্লিয়ার? তারপর ধরো এই যে এগুলা পারবা না, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি কি এগুলা পারবা। সো এগুলো একটু 8 ধরনের প্রোনাউন দেখলেই হয়ে যাবে। এখন আসো আমাদের প্রোনাউন বাক্যে যে ব্যবহার করা হয় সেগুলার কিছু ফর্ম আছে, সেগুলার কিছু ফর্ম আছে। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন মানে কি? ব্যক্তিগত সর্বনাম, ব্যক্তিবাচক সর্বনাম। যেরকম এরা যদি সাবজেক্টের জায়গায় বসে তাহলে তাকে বলা হয় সাবজেক্টিভ কেস বা সাবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টের জায়গায় বসলে অবজেক্টিভ। পসেসিভ মানে হচ্ছে কোনো অধিকার বোঝায় এই ধরনের কথাবার্তা। ডাবল পসেসিভে হচ্ছে নাউনকে যখন আমরা মানে একদমই নাউনের ইউজ করব না, রেপিটেশন মানে এড়ায় চলবো, তখন আমরা এটা ব্যবহার করবো। সো আমরা ব্যবহারগুলো দেখবো, এই চারটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। আসলে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ তোমরা সবাই জানো। সো আমি আরেকবার বলতেছি, আই থাকলে মি অবজেক্টিভ, মাই কি পসেসিভ। ধরো আমি বললাম মাই পেন, আমার কলম, তাহলে কি আমার অধিকার। সো এই চারটা আমরা একটু দেখে রাখবো। তারপর ডাবল পসেসিভ কি মাইন। তারপর ধরো উই, উই কি আমরা, অবজেক্টিভ কি আস, পসেসিভ কি আওয়ার, আর হচ্ছে ডাবল পসেসিভ কি আওয়ার্স। ঠিক আছে। সো এগুলা আমরা হচ্ছে দেখব। ঠিক আছে। আচ্ছা, নমিনেটিভ মানে নাউন বোঝাচ্ছে বা নাম জাতীয় জিনিসকে বোঝাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন আসো আমরা সাবজেক্টিভ কেস কোনগুলো এগুলো একটু দেখি। সাবজেক্ট হিসেবে প্রোনাউনের যে ব্যবহারগুলো তাকে আমরা বলবো কি সাবজেক্টিভ কেস। ঠিক আছে। আচ্ছা, তার মানে কি সাবজেক্ট হিসেবে যারা বসবে। এখন সাবজেক্ট হিসেবে কারা বসে? এই যে মাত্র যেগুলা বললাম, আই, উই, ইউ, হি, শি, ইট, দে। যেরকম আই এম গোয়িং টু দ্য স্টোর, আই এম গোয়িং টু দ্য স্টোর, এ কি সাবজেক্টের জায়গায় বসছে, সেহেতু কি এ কি সাবজেক্টিভ কেস। এ হচ্ছে সাবজেক্টিভ কেস। ঠিক আছে। তারপর ধরো অবজেক্ট হিসেবে কারা বসে, অবজেক্টিভ কেস। তাইলে এরা কি হবে বলতো? অবজেক্টের জায়গায় বসে। তাহলে এরা কি কি হইতে পারে? মি হইতে পারে, আস হইতে পারে, হার, হিম, ইট, দেম।
যেরকম দে কল্ড আস, অবজেক্ট সাধারণত কিভাবে পাওয়া যায়? কি দিয়ে প্রশ্ন করলে আর হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। কি দিয়ে প্রশ্ন করলে সাধারণত আমরা কি পাই বলতো? অব্যক্তিবাচক বা বস্তুবাচক কর্ম বা অবজেক্ট পাই, এবং এটাকে আমরা কি বলতেছি বলতো? ডিরেক্ট অবজেক্ট। এটাকে আমরা বলতেছি ডিরেক্ট অবজেক্ট। আবার কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো বলতো? আমরা ব্যক্তিবাচক পাবো। যেহেতু আমরা ব্যক্তিবাচক পাবো, এটাকে আমরা কি বলতেছি? ইনডিরেক্ট অবজেক্ট। মেইনলি আমার এখানে যে অবজেক্টিভ কেসগুলো আছে সেগুলো হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বা হচ্ছে ব্যক্তিবাচক। ঠিক আছে, কেস মানে এটা ব্যবহার করা হয়েছে এরকম। ঠিক আছে, মানে এই পজিশনটাতে বস মার্কার। দে কল্ড আস, তারা কাকে ডাকছে? আমাদের। তাহলে এই যে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে এটা পাচ্ছি, তাহলে এইটা কি ভাই? এইটা আমার অবজেক্টের জায়গায় বসছে। তাহলে অবজেক্টের জায়গায় যদি বসে তাহলে এটাকে আমরা কি বলবো? অবজেক্টিভ কেস। ঠিক আছে, আচ্ছা। সো এইটুকু ক্লিয়ার, সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস ক্লিয়ার। এখন আমরা ইন্টারেস্টিং একটা কেস পড়বো, সেটা হচ্ছে পসেসিভ কেস। তো পসেসিভ কেস মানে কি? পসেসিভ দুই রকমের হইতে পারে। সাধারণত আমরা পসেসিভ অ্যাডজেক্টিভই ব্যবহার করি। হ্যাঁ, পসেসিভ প্রোনাউন নাউনকে প্রতিস্থাপিত করে। সাধারণত এটা কি করে? পসেসিভ মালিকানা প্রকাশ করে। এই কথাটা হচ্ছে, দেখো যদি বলি আমরা, আমাদের মনে আছে আই এর সাবজেক্টিভ কেস আই, অবজেক্টিভ কেস মি, তারপর পসেসিভ কেস মাই, আর ডাবল পসেসিভ কেস মাইন। যদি বলি আমি, ধরো এই যে স্মার্ট বোর্ডটা দিয়ে বলি, দিস ইজ মাই স্মার্ট বোর্ড, তাহলে স্মার্ট বোর্ডটা কি একটা নাউন না? নাউনের ঠিক আগে বসছে, নাউনের ঠিক আগে বসছে। নাউনের ঠিক আগে বসে কি নাউনকে মডিফাই করছে? হ্যাঁ, নাউন সম্পর্কেই তো বলছে। তাইলে এইটা তোমার কি হবে বলতো? এইটা কি হবে? এইটা হবে অ্যাডজেক্টিভ, এইটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা। এইটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে আমার এটা কি হবে বলতো? কার স্মার্ট বোর্ড? যদি বলি কার স্মার্ট বোর্ড, আমার স্মার্ট বোর্ড, তাইলে কি এটা কি আমার একটা মালিকানা বোঝাচ্ছে? তাইলে এর মালিকটা কে? স্মার্ট বোর্ডের আমি। তাইলে একে কি আমরা বলতে পারি পসেসিভ? পসেসিভ। তাহলে দুইটাকে একসাথে মিলে আমরা বলতেছি পসেসিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ মাই স্মার্ট বোর্ড। ঠিক আছে, এই পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো, পসেসিভ এরকম মালিকানা বোঝাইতে ব্যবহার করা হয়। এই যে ধরো দিস ইজ হিজ, অথবা হি নাকি হিজ পেন হবে? অবশ্যই হিজ পেন হবে, কারণ কি এটা তার মালিকানা বোঝাচ্ছে, এটা তার মালিকানা বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এইটা আপাতত বোঝা লাগবে না, এইটা আমি তোমাদেরকে না বুঝাই দিই। হি ইনসিস্টেড, না এটা বোঝা লাগবে না, এটা আমি তোমাদেরকে ভার্বালসে বোঝাবো। হ্যাঁ, আপাতত এটা লাগবে না, ভার্বালসে এটা বোঝাবো, এটা ভার্বালসের সাথে রিলেটেড। তো এতটুকু পসেসিভ নিয়ে ধারণা থাকলেই হবে। এখন ঘটনা হচ্ছে, আমি যদি এইটাকে যদি আরেকটু মডিফাই করি, ধরো আমি যদি বলি দ্যাট ইজ, ধরো বললাম রাজীব ভাইস স্মার্ট বোর্ড, ওনার নামটাই মাথায় আসলো। তো এখন যদি বলি হাউএভার, তো নিচে রাখি, হাউএভার দিস স্মার্ট বোর্ড ইজ মাইন। এখন দেখবা ডাবল পসেসিভ কোথায় বসে। দিস ইজ রাজীব ভাইস স্মার্ট বোর্ড, কথাটা বুঝো। তাহলে এই জায়গায় যে আছে এটা কি রাজীব ভাইয়ের, ঠিক আছে, বা হিজ,
হিজ, তাহলে এইটা কি আমাদের পসেসিভ, এইটা হচ্ছে আমাদের পসেসিভ। যেহেতু স্মার্ট বোর্ড একটা নাউন, এর আগে বসে তাহলে এটা কি হচ্ছে, এটা অবশ্যই হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নাউনের আগে বসে নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, মানে কি নাউনকে মডিফাই করছে, পসেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, কিন্তু আমি যদি বলি দিস স্মার্ট বোর্ড ইজ মাইন, এইটা কি হইলো বলতো, এইটা কি, এইটা কি হবে বলতো, দিস স্মার্ট বোর্ড ইজ মাইন, এই ক্ষেত্রে কি হবে, এইটা কিন্তু আমরা লিস্ট থেকে জানি ডাবল পসেসিভ। আচ্ছা, ডাবল পসেসিভ সাধারণত কি কাজ করে আমি হচ্ছে বলতেছি, দিস ইজ, দিস স্মার্ট বোর্ড ইজ মাই স্মার্ট বোর্ড, এটা বললে তোমরা খুশি হইতা না, কিন্তু ভাই যদি বলতাম দিস স্মার্ট বোর্ড ইজ মাই স্মার্ট বোর্ড, দেখো এই জায়গায়ও একটা স্মার্ট বোর্ডের ব্যবহার আছে, এই যে একটা স্মার্ট বোর্ডের ব্যবহার আছে, ঠিক আছে, আবার এই জায়গায় একটা স্মার্ট বোর্ডের ব্যবহার আছে, তাহলে দুইবার নাউনের রিপিটিশন হয়ে যাইতো। তাই নাউনের অযথা রিপিটিশন এড়ানোর জন্য আমরা মাইন ব্যবহার করি। মাইন মানে হচ্ছে মাই প্লাস স্মার্ট বোর্ড, তাহলে মাই মানে কি, মাই হচ্ছে পসেসিভ, আর এইটা কি স্মার্ট বোর্ডটা হচ্ছে নাউন, তাহলে এই পসেসিভ প্লাস নাউন একে আমরা যদি রিপ্লেস করতে চাই, তাহলে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ডাবল পসেসিভ, তাহলে আমরা ব্যবহার করব ডাবল পসেসিভ। ঠিক আছে, তাহলে দিস স্মার্ট বোর্ড ইজ মাইন, তাহলে বুঝতে পারছো যে পসেসিভ ভার্সাস ডাবল পসেসিভ কেন হইছে, পসেসিভ ভার্সেস ডাবল পসেসিভ কেন হইছে বুঝছো? হ্যাঁ, ডাবল পসেসিভ। তাইলে এখন আসো আমরা ডাবল পসেসিভের স্লাইডে যাই। আচ্ছা দেখো, মাইন, মাই প্লাস নাউন, যেরকম মাই বুক, মাই বুককে আমি কি, এটা কি মাই প্লাস নাউন আছে, ধর আমি বলতে পারি না দিস বুক ইজ মাইন, তার মানে কি দিস ইজ মাই বুক, মাই বুক, তাহলে কি এই জায়গায়ও বই আসে, এই জায়গায়ও বই আসে, সো রিপিটেশন এড়াইতে আমরা দিলাম। তারপর ধর হার্স, মানে কি হার প্লাস নাউন, ঠিক আছে, সো মেইনলি আমরা কি করি, নাউনের পুনরাবৃত্তি রোধ করার জন্য আমরা পসেসিভ কিংবা ডাবল পসেসিভ ব্যবহার করি। ঠিক আছে, আচ্ছা, এবং ডাবল পসেসিভের পরে কখনোই নাউন বসে না, এটা মাথায় রাখবা, এটা আমি লিখে দিচ্ছি। মাইন এরপরে কি দিস স্মার্ট বোর্ড ইজ মাইন স্মার্ট বোর্ড হয় না, তাহলে এই কথাটা একটু লিখে নাও যে ডাবল পসেসিভের পরে কখনোই নাউন বসে না, ডাবল পসেসিভের পর কখনোই নাউন বসে না। ঠিক আছে, ক্লিয়ার? পসেসিভ ডাবল পসেসিভ ক্লিয়ার বলো তো? তাইলে দেখো, ইয়োর টিচার ইজ দ্য সেম টিচার অ্যাজ হিজ টিচার, তার মানে কি এখানেও টিচার এখানেও টিচার, মানে তোমার টিচার আর তার টিচার সেম। এখন এখানে এটা ব্যবহার না করি, এটা ব্যবহার না করে যদি বলি হিজ টিচার ইজ সেম অ্যাজ হিজ, এখানে ধরো হির সাবজেক্টিভ ফর্ম হি, অবজেক্টিভ ফর্ম কি বলতো, হিম, পসেসিভ ফর্ম কি হিজ, ডাবল পসেসিভ কি হিজ, তাইলে পসেসিভ আর ডাবল পসেসিভ এর ফর্ম একই। তাইলে এখানে যদি বলি যে এখানে আসলেও কিন্তু বোঝাচ্ছে হিজ টিচার, তাহলে হিজ একটা পসেসিভ, এটা একটা নাউন, এই দুইটাকে রিপ্লেস করতে শুধু হিজ লাগানো গেছে। এটা কি বলতো, এইটা হচ্ছে ডাবল পসেসিভ, এইটা হচ্ছে আমার ডাবল পসেসিভ। এইটা কি, এইটা আমার শুধু পসেসিভ, এইটা হচ্ছে আমার শুধু পসেসিভ, দেখতে পসেসিভ প্লাস নাউন। ঠিক আছে, আচ্ছা, ইয়োর টিচার মানে কি, এটা ইয়োর্স, এখানে কি আছে ইয়োর প্লাস টিচার,
তাহলে এটা কি আমার একটা পসেসিভ, এটা একটা নাউন, দুইটাকে রিপ্লেস করছে কে ডাবল পসেসিভ দিয়ে। বুঝছো? ধরো হার ড্রেস ইজ গ্রিন অ্যান্ড মাই ড্রেস ইজ রেড, এটা আরো ভালো বুঝবা। পসেসিভ প্লাস নাউন রিপ্লেসড হয়ে গেছে ডাবল পসেসিভ, মাইন ইজ রেড। বুঝছো ভাই? ডাবল পসেসিভ কখন বসে, এই যে দেখাচ্ছি নাউনের রিপিটেশন হচ্ছে, ওইটা আগের প্রশ্ন, ঠিক আছে, এটা অনেক আগের প্রশ্ন, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, হি হিম হিস হিস, ঠিক আছে, ডাবল পসেসিভ রেজন। বাকিরা একটু বলো তো সবকিছু বুঝছো কিনা, সবকিছু বুঝছো কিনা। এখন যেটা পড়াবো, অনেক বইতে এটা অনেক এলোমেলো ভাবে আছে, অনেক ভাবে আছে, বাট ট্রাস্ট মি ভাই, তুমি জাস্ট 10 মিনিট এখানে মনোযোগ দাও। এটা হচ্ছে দ্য ম্যাজিক চার্ট। এই চার্টটা নিয়ে মানে অনেক বইতে 4-5 পেজও লেখা, বাট এতটুকু মনে রাখলেই তোমার জন্য এনাফ। এটা চার্টটার নাম হচ্ছে দ্য ম্যাজিক চার্ট, এটা একটা ম্যাজিক, ঠিক আছে। তাহলে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, ডাবল পসেসিভ কেস কিন্তু আমরা বুঝি। আচ্ছা, তো সাবজেক্টিভ কেস আমাদের কখন বসে? সাবজেক্টের জায়গায়, সাবজেক্টিভ কেস প্লাস ভার্ব, তার মানে কি আমার এটা সাবজেক্টের জায়গায় বসতেছে। তাহলে আই হ্যাভ লিভড দেয়ার ফর 5 years, তাহলে কি এ কই বসতেছে? সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায় বসতেছে। তারপরে ধরো কোনো বি ভার্ব আছে, এম ইজ আর, এম ইজ আর, ঠিক আছে। এরপরে কি হবে বলতো? এম ইজ আর এরপরে যদি কিছু বসে, ওয়াজ ওয়ার, বি বিং বিন, এরপরে যদি কিছু বসে তাইলে সেটা হবে সাবজেক্টিভ কেস। তাহলে প্রথমে হচ্ছে তোমার সাবজেক্টের জায়গায় বসে, এরপরে বসে হচ্ছে বি ভার্বের পরে যদি কিছু বসে তাইলে সেটা হবে এখানে, তাহলে কি এটাও সাবজেক্টিভ কেস, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কম্পারেটিভ দেন, মানে দেনের দুইটা ব্যবহার আছে। তোমরা অনেকে এইটারে ধরো, এই যে দেন, এই দেন মানে হচ্ছে তুলনা, হ্যাঁ, আর এই দেন মানে হচ্ছে পরে বা সময়। ধরো আমি যদি বলি she is taller than I, তো সেই ক্ষেত্রে এখানে তুলনা করা হয়েছে কার সাথে কার? তার সাথে আমার, এই জন্য এটা আই বসছে। এখন ঘটনা হচ্ছে এই দেনের পরে সাধারণত ফর্মাল ইংলিশে সাবজেক্টিভ কেসই বসে এবং তোমরাও পরীক্ষাগুলোতে বা পরীক্ষার খাতায় লেখো, বাট এখানে মি কিন্তু ইনকারেক্ট না, বাট মি বসায়ও না, মি হচ্ছে ইনফর্মাল। হ্যাঁ, মিটা এখনো ইনফর্মাল, ফর্মাল স্পেয়ারেও দেয়, বাট আই বসানোটা ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে বেশি ভালো। হ্যাঁ, আর এই দেন মানে হচ্ছে সময় বোঝাচ্ছে, মানে পরবর্তীতে, পরবর্তীতে যেরকম বলতেছি আই woke up at 8 a.m. then I took breakfast, তার মানে কি প্রথমে আমি কি করছি? 8টার সময় ঘুম থেকে উঠছি, তারপরে পরবর্তীতে আমি ব্রেকফাস্ট করছি, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি ছিল? এটা ছিল আমাদের দেন ভার্সেস দেন, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো কোন একটা নট আছে, নটের পরে সাবজেক্টিভ কেস হয়, ঠিক আছে, নটের পরে হচ্ছে সাবজেক্টিভ কেস হয়। যেরকম ইট ওয়াজ পল্লব নট আই, এখানে অনেকের মনে হবে ভাই মি দিই না, দিও না, এটা আই হবে। তারপর ধরো অ্যাজ এস এর পরে সাবজেক্টিভ কেস হয়, যেরকম শি ইজ অ্যাজ ব্রিলিয়েন্ট অ্যাজ, মনে হবে মি দিই বাট আই। এখানে এই ধরনের জিনিসগুলাই বেশি আছে যেগুলা ভুল হয় এবং ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে এগুলাই ঠিক, ঠিক আছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এইটা তো গেল, এখন আমরা অবজেক্টিভ কেস কোথায় কোথায় বসাবো? আমরা কিন্তু বলছি বি ভার্বের পরে সাবজেক্টিভ কেস হয়, তাহলে বি ভার্ব ছাড়া অন্য যে কোনো ভার্ব বা মেইন ভার্বের পরে কিন্তু আমাদের অবজেক্টিভ কেস হয়। যেরকম দে কল্ড আস অন দ্য টেলিফোন, তাহলে তারা কাদেরকে ডাকছে বা কাকে ডাকছে? আমাদেরকে, তাহলে কি এটা অবজেক্টের জায়গায় বসছে, সো এইটা কি অবজেক্টিভ কেস। তারপর ধরো এটা বেশ ইম্পর্টেন্ট একটা নিয়ম যে প্রিপোজিশনের পরে আমাদের অবজেক্টিভ কেস বসে।
যেরকম এভরিবডি এক্সেপ্ট হিম ওয়াজ অ্যাবসেন্ট, তাহলে এখানে এক্সেপ্ট একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের ক্লাসে পড়াইছি, তাহলে প্রিপোজিশনের পরে কি বসে, অবজেক্টিভ কেস বসে। ঠিক আছে, আচ্ছা লেট ভার্বের পরে অবজেক্টিভ কেস বসে, এটা ইম্পর্টেন্ট, এটা থেকেও বেশি প্রশ্ন আসছে। তোমরা বলো না লেট আস গো বা লেট আস গো টু রেস্টুরেন্ট, কাদেরকে বলছি, আমাদেরকে বলছি, এটা কি হবে বলো তো, আস হবে। তাহলে কি লেট আস গো, তাহলে লেটের পরে কি অবজেক্টিভ কেস হবে। তাহলে সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস এ পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা নো সুনারের ক্ষেত্রে কি হয়েছে, নো সুনারের ক্ষেত্রে কিন্তু দুইটা সময়ের মধ্যে তুলনা করা হয়েছে। তুলনাগুলা কিরকম, যে একটা কিছু হইতে না হইতেই আরেকটা কিছু হয়ে গেছে। ঠিক আছে, সো এই জন্য ওইটা ব্যবহার করা হয়। বুঝতে পারছো তোমাল? আচ্ছা তারপর আসো আমাদের পসেসিভ কেস। তাই এটা বোঝাই যায় যে নাউনের আগে মালিকানা বোঝাতে আমাদের কি পসেসিভ কেস বা পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। যেরকম কি হার বুক, তাহলে কি এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। হিজ কার, এটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা এখন এইটা একটু মনে রাখবা, এইটা একটু মনে রাখবা, এইটা একবার বিসিএস এ আসছিল, যে ধরো প্রিপোজিশনের পরে নাউন অথবা আইএনজি যুক্ত নাউন আছে, আইএনজি যুক্ত নাউন মানে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে, মানে জেরান্ড আছে। ধরো দ্য ডক্টর ইনসিস্টেড অন হার টেকিং আ লিভ অফ অ্যাবসেন্স, ভার্বালস এর ক্লাসে দেখাবো এটা কি বলতো, এটা আমাদের জেরান্ড। ঠিক আছে, তাহলে এর আগে আমার কি কেস বসবে, পসেসিভ কেস। এখন এটা আরো সহজে মনে রাখতে পারো, এটা কার প্রশ্নের উত্তর দেয়, কার প্রশ্নের উত্তর দেয়। ইনসিস্টেড অন মানে কাউকে জোরারোপ করা বা জোর দেওয়া, হ্যাঁ কাউকে জোর দেওয়া। ঠিক আছে, যেহেতু কাউকে জোর দেওয়া বোঝায়, তাহলে কাকে জোর দেওয়া বোঝায় বা কার জোর দেওয়া বোঝায়, তার, তাহলে কার প্রশ্নের উত্তর দিলে সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এটা আর এটা কাইন্ড অফ সেম, যে আই ডোন্ট মাইন্ড ইউর কামিং আর্লি, এটা জেরান্ড আরো যখন পড়াবো তখন আরো ভালো বুঝবা। এর আগে কি হচ্ছে, পসেসিভ কেস হচ্ছে। তারপর ধরো তোমার কোনো বডি পার্টের নামের আগে তোমার কি হয়, পসেসিভ পার্ট হয়, কারণ কি বডি তো আমাদেরই বা মানুষের নিজেদের, মালিকানা বোঝাইতে, তাহলে কি হিজ, লেগস, হার, হ্যান্ডস বোঝাইতে ব্যবহার করা হয়। আর ডাবল পসেসিভ ভাই কিচ্ছু না, যা পড়াইছি তাই, এর জাস্ট সূত্র টুত্র অনেক কিছু লেখা আছে। সেলিম ইজ এ ফ্রেন্ড অফ মাইন্ড, এটা মানে কি মাই ফ্রেন্ড, মাই প্লাস নাউনকে রিপ্লেস করে, এই জন্য মাইন্ড। ঠিক আছে, বুঝছো, বুঝছো, ক্লিয়ার? তাহলে বলো তো এটা কি হবে, লেট অ্যান্থনি অ্যান্ড ড্যাশ প্লে ইন দ্য স্টেডিয়াম, এটা কি হবে বলো তো, লেটের পরে কি বসে বলো, লেটের পরে কি বসে, লেটের পরে কিন্তু অবজেক্টিভ কেস বসে, অবজেক্টিভ কেস বসে। তো তোমাদের যখন আমি সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস পড়াই, একটা ইন্টারেস্টিং জিনিস আমি কিন্তু পড়াই, সেটা হচ্ছে, এটা ইন্টারেস্টিং না আসলেও, যে সাবজেক্টিভ কেস যদি নাউন হয়, অবজেক্টিভ কেসও নাউন। তার মানে সাবজেক্টে যদি সম্পদ ব্যবহার করা হয়, অবজেক্টেও এই সম্পদই ব্যবহার করা যাবে, এটা নিয়ে কোনো ইস্যু নাই। তাইলে তুমি আমারে বলো তো, লেট অ্যান্থনি, তার মানে লেটের পরে অবজেক্টিভ কেস আছে, তাহলে এইটা কে আসলো, এইটা অবজেক্টিভ কেস। ধরো তুমি এটা অবজেক্টিভ কেস বুঝলাই না, কিন্তু লেটের পরে কি অবজেক্টিভ কেস বসে, এইখানে অবশ্যই অবজেক্টিভ কেস হবে। আচ্ছা তাইলে এইটা বলো তো, দে এটা সাবজেক্টিভ কেস, দেয়ার এটা তো হয় না, দেয়ার এটা পসেসিভ কেস, দেয়ার্স হচ্ছে ডাবল পসেসিভ, তাহলে কি হবে এইটা, লেট অ্যান্থনি অ্যান্ড দেম প্লে ইন দা স্টেডিয়াম। অ্যান্থনি হচ্ছে মানুষের নাম ভাই, অ্যান্থনি হচ্ছে মানুষের নাম, এটা নাম মানুষের। আচ্ছা এইটা কি হবে বলো তো, দেখো এইটা কি হবে, এটা ঢাবি বি ইউনিটে, ঢাবির জন্য এই টাইপগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ ফর ড্যাশ আই প্রিফার টু লেট পিপল মেক আপ ড্যাশ ড্যাশ মাইন্ড। আচ্ছা এইটা একটু বুঝতে হবে, দেখি এটা কে বলতে পারো, এটা একটু বলো তো। দেখো প্রিপোজিশনের পরে আমাদের কি বসে, দেখো ফার্স্ট আমাদের যতটুকু জ্ঞান আছে সেটা বুঝতে হবে, প্রিপোজিশনের পরে বসে অবজেক্টিভ কেস, তাই না, প্রিপোজিশনের পরে বসে অবজেক্টিভ কেস। আচ্ছা প্রিপোজিশনের পরে যদি অবজেক্টিভ কেস বসে, জাস্ট এতটুকু খেয়াল কর, তুমি যা জানো অতটুকু নিয়ে আগে আগাবা,
অবজেক্টিভ কেস। তাহলে এখানে কে বসবে? অবজেক্টিভ কেস বসবে। তাহলে এই শূন্য স্থানে এতটুকুর মধ্যে দেখো তো অবজেক্টিভ কেস কে বসে? মাই সেলফ কি অবজেক্টিভ কেস? না, মাইন ডাবল পসেসিভ। তারপরে মাই কি পসেসিভ, একমাত্র এইটাই কিন্তু কি ভাই অবজেক্টিভ কেস। তাহলে উত্তর কি হবে? বি। তুমি ভাই এতটুকু দেখলাই না, তুমি এতটুকুর অর্থই বুঝলা না, বাট তুমি কিন্তু এতটুকু দিয়েই কাজ চালায় নিতে পারো। অ্যাজ ফর মি আই প্রিফার টু লেট পিপল মেক আপ। যেহেতু এখানে পিপল আছে, আমরা দেখবো যে এইটা অনুসারে আমাদের পরবর্তী জিনিসটা হয় দেয়ার ওন মাইন্ডস, মানে আমরা তাদের নিজস্ব মতামত ঠিক করতে হেল্প করি। জাস্ট ঢাবিতে কিন্তু প্রশ্নগুলো ট্রিকি প্রশ্ন হয়। জাস্ট আমি কিন্তু কিছুই জানি না, আমি কি জানি ভাই? আমি জাস্ট একটা সূত্র জানি যে প্রিপোজিশনের পর অবজেক্টিভ কেস হয়। তাইলে ভাই আমার এই অপশনগুলো অনেক বড় বড়, আমি চিনি না, আমি আগে কি এতটুকু দেখবো, এতটুকু দেখার পরে হয়ে যাবে। ঠিক আছে, প্রিপোজিশনের পরে কি বসে? অবজেক্টিভ কেস বসে। প্রিপোজিশনের পর অবজেক্টিভ কেস বসে। তাহলে এখানে ফর কি? ফর একটা প্রিপোজিশন, তাহলে এরপরে কি বসবে? অবজেক্টিভ কেস বসবে। এখন এখানে আমার একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, তাহলে প্রথম গ্যাপের মধ্যে আমাদের কি কি বসতে পারে? এইখানে এই অপশনগুলোর মধ্যেই তো বসবে মাই সেলফ, মি, মাই, মাইন, তাই না? আচ্ছা, তাহলে মাইন এটা কি? মাইন এটা হচ্ছে ডাবল পসেসিভ, কারণ আমরা দেখছি যে এটা হচ্ছে ডাবল পসেসিভ। আমার বসাইতে হবে কি? আমার বসাইতে হবে অবজেক্টিভ কেস, তার মানে এদের মধ্যে কে অবজেক্টিভ কেস সেটা খুঁজে বের করতে হবে। মাইটা কি? মাইটা হচ্ছে পসেসিভ। আচ্ছা, মাই সেলফটা কি? রিফ্লেক্সিভ প্রোনাউন, তার মানে এইটাও না, শুধুমাত্র মিটা কি? মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে আমার এখানে কি বসবে? অবজেক্টিভ ফর্ম। যেহেতু আমার একমাত্র এইটাই অবজেক্টিভ ফর্ম, এইটাই আমার উত্তর হবে, বাকিগুলো আমার হবে না, বাকিগুলো আমার হবে না। তাহলে তিনটা অপশন আগেই বাদ হয়ে যাচ্ছে এবং আমার সেকেন্ড অপশনটা ট্রাই করা লাগতেছে না। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, চলো আমরা সামনে যাই। হ্যাঁ, বি। আচ্ছা, এটা পারবা, এটা আর পড়ানোর কিছু নেই, সেম জিনিস, এটাও পারবা, সমস্যা নেই। আচ্ছা, এখন আসো আমাদের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে একটা টপিক আছে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কি? যখন আমাদের প্রোনাউন গুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে, প্রোনাউন গুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে, প্রোনাউন গুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেরকম ধরো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ভার্সেস ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ভার্সেস ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখন ডেমনস্ট্রেটিভ কারা কারা আছে? আমি বলছি চারটা ডেমনস্ট্রেটিভ মনে রাখবো, এগুলা থেকেই প্রশ্ন আসে। দিস, দ্যাট, দিস, দোস। এরা কি হতে পারে ভাইয়া? এরা কি হতে পারে? এরা প্রোনাউনও হইতে পারে, এরা অ্যাডজেক্টিভও হইতে পারে। সেটা কখন প্রোনাউন হয় আর কখন অ্যাডজেক্টিভ হয়? কোন প্রোনাউন, কোন একটা প্রোনাউন যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের মধ্যেই কতগুলা ভাগ আছে, কোনটা ডেমনস্ট্রেটিভ, কোনটা ইন্টারোগেটিভ, এগুলা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের একটা ভাগই হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে দিস ইজ মাই পেন, এখানে জাস্ট একটা উদাহরণ ভালোভাবে বোঝো। এইটা যে ডেমনস্ট্রেটিভ, এটা নিয়ে তো তোমার কোনো সন্দেহ নাই, কারণ কি দিস, দ্যাট, দিস, দোজ এগুলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এখন এটা অ্যাডজেক্টিভ কখন হবে? অ্যাডজেক্টিভ সাধারণত, অ্যাডজেক্টিভের গঠন কি? নাউনের আগে একটা ওয়ার্ড বসে সেটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেয়, তাহলে এটা অ্যাডজেক্টিভ। কিন্তু এর আশেপাশে কি কোনো নাউন দেখছো না? অনেক দূরে আছে, তাহলে এটা হয়তো বা কাউকে রিপ্লেস করছে, আগে একটা কলম নিয়ে হচ্ছে বলা হয়েছিল, ঠিক আছে, তারপরে হচ্ছে সেটাকে আমরা বলবো কি অ্যাডজেক্টিভ না, এটাকে কিন্তু আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কাউকে রিপ্লেস করছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার যদি বলি দিস পেন ইজ মাইন, পেনটা কিন্তু একটা নাউন, ঠিক তার আগে বসছে, ঠিক তার আগে বসছে মানে কি দিস পেন, একে মডিফাই করতেছে, তাহলে কি এটা একটা অ্যাডজেক্টিভ। যেহেতু এটা ডেমনস্ট্রেটিভ সেহেতু কি এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ।
ঠিক আছে, বুঝছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ বুঝছি। দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ভার্সেস ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ মানে কি ভাই? ডিস্ট্রিবিউটিভ মানে কি? ডিস্ট্রিবিউটিভ মানে কি? কারা কারা? ইচ, এভরি, আইদার, নাইদার, এরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। আচ্ছা দেখো তো, ইচ অফ দ্য বয়েজ, এটা তো প্রিপোজিশনাল ফ্রেজ, তাই না? এখানে আশেপাশে তো কোনো নাউন নাই, তাহলে ইচটা কি? ইচের জন্মগত বৈশিষ্ট্য হচ্ছে সে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ নামে প্রোনাউন, মানে সে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। এখন সে নিশ্চয়ই কোনো নাউনকে মডিফাই করছে, সরি নাউনের পরিবর্তে বসছে, রিপ্লেসমেন্টে বসছে, এই জন্য হচ্ছে সে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সোজা কথা ভাই, এই ডিস্ট্রিবিউটিভের পরে যদি কোনো নাউন থাকে, যেরকম নাউন, তাহলে এইটা কি ভাই? নাউনের আগে বসলে অবশ্যই অ্যাডজেক্টিভ, কারণ কি আমরা জানি একটা স্ট্রাকচার যে নাউনের আগে বসে নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিলে বা মডিফাই করলে অ্যাডজেক্টিভ। তাহলে ইসটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে এই ইসটা এটা একটা অ্যাডজেক্টিভ, বাট এর নামটা কি ভাই? এর নামটা অবশ্যই ডিস্ট্রিবিউটিভ। তাহলে দুইটা মিলে কি হবে? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? বুঝছো? এ পর্যন্ত ক্লিয়ার? বলো তো এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। এই যে যেটা বলতেছিলা পবিত্র রায়, ইন্টারোগেটিভ প্রোনাউন ভার্সেস ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দেখো যখন বলতেছি হু আর ইউ, যখন আমি বলতেছি হু আর ইউ, তার মানে কি তুমি কে? কোনো নাউনের পরিবর্তেই তো জিজ্ঞাসা করতেছে, যেহেতু কোনো নাউনের পরিবর্তে জিজ্ঞাসা করতেছি সেহেতু এটা হচ্ছে প্রোনাউন, যেহেতু প্রশ্ন করতে ব্যবহার করতেছি সেহেতু সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন ঘটনা হচ্ছে আবারও তোমাদেরকে মনে করাই দিচ্ছি যে নাউনের আগে বসে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিলে বা নাউন সম্পর্কে কিছু বললে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, বুকটা যে নাউন এটা তো তুমি বুঝতেই পারতেছো, তাহলে এই হুইচ শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এখন WH ওয়ার্ড যখন প্রশ্ন করতে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় ইন্টারোগেটিভ। তাহলে লেখো ইন্টারোগেটিভ, তাহলে দুইটা মিলে কি হয়ে গেল? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বুঝছো? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কি বুঝতে পারছো? বলো যে ভাইয়া ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বুঝতে পারছি। ক্লিয়ার? বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো যে ভাইয়া ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বুঝছি। আচ্ছা তারপরে আসো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ মানে কি ভাই? রিফ্লেক্সিভ মানে কি? রিফ্লেক্সিভ মানে হচ্ছে আত্মবাচক। ঠিক আছে, রিফ্লেক্সিভ মানে হচ্ছে আত্মবাচক। এটাকে আমরা কিভাবে চিনব? আমাদের প্রোনাউন গুলার লাস্টে সাধারণত সেলফ অথবা সেলফস থাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন যখন এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের আরেক ধরনের প্রোনাউন আছে যে রিফ্লেক্সিভ প্রোনাউনেরই ইউজের ভিত্তিতে কে ইমফ্যাটিক অথবা ইন্টেন্সিভ প্রোনাউন বলা হয়। যখন বলবো হ্যাঁ আই মাইসেলফ ওয়েন্ট দ্যাট, আমি সেখানে গিয়েছি, ধর আমরা বাংলায় বলি না হ্যাঁ আমি সেখানে গিয়েছি, আমি সেখানে গিয়েছি, আমি সেখানে গিয়েছি। আমি যদি বলি আমি সেখানে গিয়েছি, আমি সেখানে গিয়েছি, তাহলে এখানে কি রস্যই, এটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে? জোর দেওয়ার জন্য, জোর দিতে। যেহেতু এটা জোর দিতে ব্যবহার করা হচ্ছে, জোর দিতে যেহেতু এটা ব্যবহার করা হচ্ছে সেহেতু এটাকে আমরা কিন্তু বলতে পারি এমফ্যাটিক অথবা ইন্টেন্সিভ বলতে পারি। সো যখন আমরা এরকম রিফ্লেক্সিভ প্রোনাউনটা ঠিক প্রোনাউনের পরেই বসাচ্ছি আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার এবং জোর দিচ্ছি এর, তখন আমরা তাকে বলি ইমফ্যাটিক অথবা ইন্টেন্সিভ প্রোনাউন। এখন পর্যন্ত পরীক্ষায় আসে নাই, কোনোদিন চলে আসলে তোমরা পারবা। এখন যেভাবে দেখা দিলাম আই মেট দ্য প্রেসিডেন্ট হিমসেলফ, আমি প্রেসিডেন্ট স্বয়ং প্রেসিডেন্টকে দেখছি, তাহলে কি এটা কি প্রেসিডেন্টকেই বোঝাচ্ছে? নাউন বা প্রোনাউনের পরে বসতেছে, যা অন্য কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে তাকেই নির্দেশ করতেছে এবং তার উপর জোর প্রদান করতেছে হ্যাঁ আমি স্বয়ং প্রেসিডেন্টকেই দেখছি। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমরা কি করতেছি বলতো? সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে কি বলতেছি বলো?
এটাকে কিন্তু আমরা বলতেছি ইমফ্যাটিক প্রোনাউন। হ্যাঁ, তোমার যদি অপশনে ইমফ্যাটিক অথবা ইন্টেন্সিভ না থাকে তাইলে তুমি রিফ্লেক্সিভই দাগাবা, বাট দুইটা থাকলে অবশ্যই ইমফ্যাটিক অথবা ইন্টেন্সিভ যেটা থাকে সেটা দাগাবা। সেলফস কি প্লুরাল? হ্যাঁ, সেলফস হচ্ছে প্লুরাল। বুঝছো? এই পর্যন্ত বুঝছো? আচ্ছা, তারপরে আসো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন জিনিসটা কি ভাই? রেসিপ্রোকাল মানে হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বোঝায়। এখন সাধারণত ইংলিশে আমরা দুইটা রেসিপ্রোকাল প্রোনাউনই ইউজ করি, একটা হচ্ছে ইচ আদার, একটা হচ্ছে ওয়ান আনাদার। এই জিনিসটা ম্যাক্সিমাম টাইমই আসে হচ্ছে পিন পয়েন্ট ইরর নামে একটা টপিক আছে। পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর নামে একটা টপিক আছে, সেখানে আমরা ব্যবহার করি। ধরো দুইয়ের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বোঝালে, দুইয়ের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বোঝালে ইচ আদার। ধরো দুইজনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া কিছু বোঝাচ্ছে, তাইলে হচ্ছে ইচ আদার। আর তিন বা ততোধিক, ধরো ইচ আদারটা কখন বসবে? ইচ আদারটা বসবে দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে বোঝাইলে ইচ আদার। বাট যখন আমাদের ওয়ান আনাদারটা কখন বসবে? ওয়ান আনাদারটা আমাদের বসবে হচ্ছে তিন বা ততোধিক, তিন বা ততোধিক কোনো কিছুর মধ্যে রিলেশন বোঝাইলে আমাদের ওয়ান আনাদার বসবে, ওয়ান আনাদার বসবে। ঠিক আছে, ওয়ান আনাদার বসবে। ধরো এখানে দ্য ফ্যামিলি মেম্বার্স লাভস টু ইচ আদার, এখানে আসলে ভুল কোন জায়গায়? ধরো তোমাকে এখানে এটারে দিল এ, পিন পয়েন্টে যেভাবে থাকে, এটারে দিল বি, এটারে দিল সি, এটারে দিল ডি। ভুল কোন জায়গায়? উত্তর দেওয়া আছে, তারপরেও তোমরা বলো এখানে ভুল কোন জায়গায়। প্রথমত ভুল হচ্ছে এই যে এই জায়গায় লাভের পরে টু প্রিপোজিশন হবে না। আর এখানে ইচ আদার ওয়ান আনাদার দুইটাই হইতে পারে। ফ্যামিলি মেম্বার হইতে গেলে অ্যাটলিস্ট দুইজন তো থাকাই লাগবে। সো দুইজনের মধ্যে যদি বোঝায়, দুইজন যদি বোঝায় ফ্যামিলি মেম্বারে, তাহলে সেটা কি হবে? ইচ আদার। আর যদি তিন বা ততোধিক বোঝায় তখন সেটা কি হবে বলতো? তখন কিন্তু সেটা হবে ওয়ান আনাদার, তখন সেটা হবে ওয়ান আনাদার। ঠিক আছে, ইচ আদার আর ওয়ান আনাদার বুঝতে পারছো? ইচ আদার এবং ওয়ান আনাদার বুঝতে পারছো বলো তো? আচ্ছা, দেখো লেটস মিট ইচ টু দা আদার, এটা কিন্তু ইচের পরে টু বা দা এগুলা কিন্তু হবে না। ইচ আদার এটা হচ্ছে আমার নিজস্ব একটা ফ্রেজ, তাহলে ইচ আদারও হইতে পারে। ধরো দুইজন ফ্রেন্ড দুইজনের সাথে দেখা করবে, তো সেক্ষেত্রে আমাদের কি হবে? ইচ আদার। আর ওয়ান আনাদার কখন হবে? তিন বা ততোধিকের ক্ষেত্রে আমাদের ওয়ান আনাদার হবে। সেই ক্ষেত্রে কিন্তু দুইটা কেসই হইতে পারে। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া টু এর ইউজ সেখানে, এটা প্রিপোজিশনে টু এর ইউজ শিখাবো। ঠিক আছে, এটা প্রিপোজিশনের ইউজ এখানে না। আচ্ছা দেখো, আচ্ছা এইটা কি হবে বলো তো? হুইচ ওয়ান অফ দ্য কারেক্ট, কি কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক? ফর ইট দেন আই হ্যাভ নোন ফর এ কোয়াইট লং টাইম। তাইলে কি আমি এবং ফরিদ চিনি, কাদেরকে চিনি? ধরো কাকে দিয়ে প্রশ্ন করলে, কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? আমরা পাবো অবজেক্ট। তাহলে এখানে গ্যাপে কাদেরকে চিনি এইটাই তো বোঝাইতে হবে। তাহলে এখানে কে বসবে? এখানে অবজেক্টিভ কেস বসবে। ডেটা সাবজেক্টিভ কেস, এইটা পসেসিভ কেস, এটা ডাবল পসেসিভ কেস। তাহলে এটা কি হবে? দেম। এটা হবে দেম, এটা হবে দেম। বুঝছি? বলো তো বুঝছি কিনা? এই পর্যন্ত বুঝছি কিনা বলো? যে ভাইয়া এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার বলো? এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, ডান। আচ্ছা, তাহলে এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স ডিনোটিং পারসন, অর্থাৎ আমাদের রিলেটিভ যে প্রোনাউনগুলো আছে সেগুলার ইউজগুলো দেখব। এখন মেইনলি ব্যক্তি বোঝায় এইরকম রিলেটিভ প্রোনাউন আছে তিনটা। হ্যাঁ, এরা কারা কারা? হু হইতে পারে, হুম হইতে পারে, হুজ হইতে পারে। এই তিনটা কারা কারা? একটা হচ্ছে হু হইতে পারে, একটা হচ্ছে হুম হইতে পারে, একটা হচ্ছে হুজ হইতে পারে। এখন মজার ব্যাপার হচ্ছে তোমার হু ভার্সেস হুম, হুএভার ভার্সেস হুমএভার, এই প্রশ্নগুলো ঢাকা ভার্সিটিতে খুব বেশি পরিমাণে আসে, বা ভার্সিটি লেভেলগুলোতে আসে, মেডিকেলে সেভাবে আসে না। সো আমরা বুঝবো যে হু, হুম আর হুজ আমরা কখন ব্যবহার করব। হুটা মেইনলি আমরা ব্যবহার করব সাবজেক্টের জায়গায়, হুটা আমরা মেইনলি ব্যবহার করব সাবজেক্টিভ কেস হিসেবে, হুমটা আমরা
মানে ম্যাক্সিমাম টাইমই ব্যবহার করি হচ্ছে অবজেক্টিভ কেসে বা অবজেক্টিভ ফর্মে, আর হুজটা আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে পসেসিভ ফর্মে। জাস্ট তুমি যদি এই তিনটা জিনিসের বেসিক জানো তুমি একাই ইউজ করতে পারবা। আমরা কিন্তু অলরেডি সাবজেক্টিভ কেস কোথায় বসে, অবজেক্টিভ কেস কোথায় বসে এবং পসেসিভ কেস কোথায় বসে সেটা কিন্তু আমরা হচ্ছে দেখছি। ঠিক আছে, সো কোনটা আমরা বসাবো? সাবজেক্টের জায়গায় হু বসাবো, অবজেক্টের জায়গায় হুম বসাবো এবং আমার পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে হুজ বসাবো। সো জিনিসগুলো সহজ, বাট এতও সহজ না। ঠিক আছে, যে জন্য একটু পড়তে হচ্ছে। সো এই জিনিসগুলাই আছে যে এটা আমার বই অ্যাডমিশন ক্রাউনিং টাচের, যে হুটা বসে সাবজেক্টিভ ফর্মে যখন সাবজেক্ট ডিমান্ড করে, বাক্য যখন হচ্ছে সাবজেক্ট ডিমান্ড করে, সাবজেক্ট ডিমান্ড করে, ঠিক আছে, বা সাবজেক্টের প্রয়োজন হয়, তার ডিমান্ডটা যখন থাকে সাবজেক্ট তখন আমরা বসাবো হু, আর যখন অবজেক্ট ডিমান্ড করে তখন আমরা বসাবো হুম, আর হচ্ছে মালিকানা যখন বোঝায় বা সম্বন্ধ বোঝায় অর্থাৎ আমাদের পসেসিভ কেসের ক্ষেত্রে আমরা বসাবো হুস। সো এগুলাই কথা। এখন আমরা এইটা দেখবো, এটা হচ্ছে ঢাকা ভার্সিটির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রোনাউনের যদি একটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে সেটা হচ্ছে হু ভার্সেস হুম। এখন হুটা বাক্যে কই কই বসে আমরা একটু থিওরিটা বুঝবো। হু বসে বাক্যে সাবজেক্টের জায়গায় আর হুম বসে হচ্ছে অবজেক্টের জায়গায়। অর্থাৎ যখন কোন একটা বাক্যে বা একটা ক্লজে সাবজেক্টকে ডিমান্ড করে তখন কিন্তু আমাদের হু বসে, আর যখন অবজেক্টকে ডিমান্ড করে তখন কিন্তু আমাদের কি বসে বলতো? আমাদের হোম বসে। অর্থাৎ কোন সাবঅর্ডিনেট ক্লজে যদি অবজেক্টের ঘাটতি থাকে, এই কথাটা ইম্পর্টেন্ট, সাবঅর্ডিনেট ক্লজে যদি সাবজেক্টের ঘাটতি থাকে তাহলে কি বসবে বলো? সাবজেক্টের ঘাটতি থাকলে বসবে হুম, আর হচ্ছে যদি অবজেক্টের ঘাটতি থাকে, যদি অবজেক্টের ঘাটতি থাকে তাহলে কে বসবে বলো? অবজেক্টের ঘাটতি থাকলে কে বসবে? হুম বসবে, ক্লজ মার্কার হিসেবে হুম বসবে। এখন কথা হচ্ছে ভাইয়া সাবজেক্ট অবজেক্ট চিনি, বাট এটা কোনো শর্টকাট নেই, আরো সুন্দরভাবে বলা যায় না? হ্যাঁ যায়। যদি সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব সমান সংখ্যক না হয়, অর্থাৎ ধরো একটা ক্লজ আছে, ক্লজ মার্কার আছে, আগে পরে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব সমান সমান না হচ্ছে, ধরো আগে দুইটা ফাইনিট ভার্ব আছে পরে একটা ফাইনিট ভার্ব আছে, ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে আমাদের হু বসবে। আর যদি সমান সমান থাকে, সাবজেক্ট কি ফাইনিট ভার্ব কি পড়াইছি, যদি সমান সংখ্যক হয় তাহলে হচ্ছে হোম বসবে। এখন এটা মনে রাখবো কিভাবে ভাই? দেখো হুকে কিন্তু তুমি মাঝখানে ভাগ করতে পারতেছো না, অসমান। কিন্তু তুমি যদি হোম চিন্তা করো, হোম কিন্তু চারটা শব্দ, এই দিকেও সেম এই দিকেও সেম। তো আমি এভাবে মনে রাখি যে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব যদি সমান সমান হয় সেক্ষেত্রে হোম বসবে, আর সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব যদি সমান সমান না হয় সেক্ষেত্রে আমাদের হু বসবে। সো আমরা আরো একটু দেখি কিভাবে আমরা এটা যাচাই করতে পারি। তোমাকে পরীক্ষার হলে দা উইমেন ড্যাশ লিভস ইন নেক্সট ডোর ইজ ভেরি ফ্রেন্ডলি, তোমাকে কি জানতে চাইবে বলো? তোমাকে কিন্তু ভাইয়া জানতে চাইবে যে এখানে হু বসবে না হুম বসবে। তো এখানে যদি আমরা চিন্তা করি, এখানে আমাদের সাবজেক্ট হিসেবে কে আছে? আমাদের হু আছে, ঠিক আছে। এখন হু লিভস, এখন তুমি কিন্তু বলতে পারো ইফটা এখানে কি একটা ফাইনিট ভার্ব, ইফটা একটা ফাইনিট ভার্ব, লিভটাও কিন্তু ফাইনিট ভার্ব হিসেবে কাজ করে, বাট এই অংশে কিন্তু নো ফাইনিট ভার্ব, নো ফাইনিট ভার্ব। বাট এই অংশে যদি বলি দুইটা ফাইনিট ভার্ব কাজ করছে, বাট এখানে কোনো সাবজেক্ট নেই, যেহেতু এখানে ফাইনিট ভার্বটা ইকুয়াল না, সমান সমান না, এই ক্ষেত্রেই কিন্তু হুটা বসছে, এই ক্ষেত্রেই কিন্তু হুটা বসছে। ধরো আই নো দ্য ম্যান, তো ম্যান এখানে আমি সাবজেক্ট হিসেবে ধরতে পারি, আই নো দ্য ম্যান একটা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। হু হেল্প ইউ, বাট এখানে কোনো ফাইনিট ভার্ব নাই, বাট এখানে ক্লজটার পরে হেল্প কিন্তু একটা ফাইনিট ভার্ব। কারণ কি? এই টেন্স অনুসারে চেঞ্জ হতে পারে, হেল্প হতে পারে, হেল্পস হতে পারে, হেল্পড হতে পারে, ঠিক আছে, পার্সন অনুসারে সে চেঞ্জ হতে পারে। সো এখানেও কিন্তু সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব সমান সমান নাই, এই জন্য আমাদের কি বসছে বলতো? হু বসছে, ঠিক আছে। বাট এখানে একটা টাইপিং মিস্টেক আছে, এটা হচ্ছে হোম হবে। হ্যাঁ, আচ্ছা, আই আস্কড হুম হি ওয়াজ কলিং, আমি জিজ্ঞাসা করেছিলাম সে কাকে কল করছে। এখন এখানে দুইটা লজিক বোঝার চেষ্টা করবা। হোম কোথায় বসে? হোম বসে অবজেক্টের জায়গায়। অবজেক্ট সহজে আমরা কিভাবে খুঁজে পেতে পারি? আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু মানে পেয়ে যেতে পারি। এখন ঘটনা হচ্ছে আমরা কিন্তু আগেই বলে দিয়েছি যে হোম এটাকে আমাদের ব্যক্তি বোঝাবে। সো যেহেতু ব্যক্তি বোঝাবে, ব্যক্তি তো আমরা কি দিয়ে বের করতে পারবো না, আমরা কাকে দিয়ে বের করতে পারবো? তাহলে আমি জিজ্ঞাসা করেছিলাম সে কাকে কল দিচ্ছিল। সো আমরা এই পজিশনে কে ডিমান্ড করে, কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কিন্তু বোঝা যাচ্ছে এখানে আমাকে একটা অবজেক্ট বসাতে হবে, বা এখানে আমার একটা অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। যখন আমি বুঝবো এখানে আমার একটা অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, ব্যক্তিবাচক হিসেবে রিলেটিভ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম কার বসে? হুর বসে না, তাহলে লজিক্যালি কে বসতেছে? লজিক্যালি কিন্তু হুম বসতেছে। এটা বের করার একটা
একটা ওয়ে, এইটা বের করার একটা ওয়ে। এখন আমরা যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব বললাম, তোমার তো অনেক সময় মনে নাও থাকতে পারে, যেরকম আমার মনে থাকতো না যে আসলেও এখানে কি বসাবো, সমান হবে না অসমান হবে। সো তুমি কিন্তু এভাবে জাস্ট অবজেক্ট বসাইতে পারবা, এইটা শিওর হয়েই কিন্তু তুমি হোম বসাইতে পারবা। সো তুমি বলতে পারো ভাই এইটা দিয়ে হু বের করতে পারো না, পারবা। তুমি যদি বুঝো ভাই হু হোমের মধ্যে তুমি বুঝতেছো না কোনটা বসাবা, তুমি যদি বোঝো যে ভাই এখানে আসলে কাকে চাচ্ছে না, সাবজেক্টকে ডিনোট করছে, মানে অবজেক্টকে চাচ্ছে না, মানে এই তো সাবজেক্টকে চাচ্ছে, সেক্ষেত্রে হু বসাই দিবা। আর অন্যভাবে যদি চিন্তা করো, আই আস্কড হিম, এখানে সাবজেক্ট একটা ফাইনাইট ভার্বও কিন্তু একটা, ফাইনাইট ভার্বও একটা, কারণ এখানে আস্ক এটা কিন্তু টেন্স অনুসারে চেঞ্জ হতে পারে, পারসন অনুসারে চেঞ্জ হতে পারে, নাম্বার অনুসারে চেঞ্জ হতে পারে। সো একটা দুইটা। তুমি এই মার্কারটাতে আসো, এইটাও কিন্তু আমাদের একটা সাবজেক্ট, ওয়াজটা কিন্তু আমাদের এখানে কি একটা ফাইনাইট ভার্ব। তাহলে কি বলতো, এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সমান সমান, যেহেতু একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, একে একে দুই, এখানেও কি একে একে দুই, তাহলে টু ইজ ইকুয়াল টু কি টু, তাইলে কি এখানে আমাদের কে বসবে, হোম বসবে। বুঝছি? বলো তো বুঝতে পারছি কিনা। দেখো, হি ইজ দ্য টিচার হুম আই অ্যাডমায়ার দ্য মোস্ট, সে এমন একটা টিচার যাকে আমি, কাকে, কাকে দিয়ে প্রশ্ন করো, কাকে দিয়ে প্রশ্ন করলেই তো তোমার হয় কিসের সাবজেক্ট কিসের ফাইনাইট ভার্ব, লাগেই না। তুমি একদম বেসিকটা শেখার চেষ্টা করো, কাকে দিয়ে প্রশ্ন করলেই তুমি তো পাই যাচ্ছ যাকে, তাহলে যাকে অর্থে আমাদের কি বসছে, হোম বসছে। তুমি কিন্তু এই সাবজেক্ট অবজেক্ট দিয়ে বুঝতে পারো হোম না হোম বসবে, এত ট্রিক্স লাগে না, সবাই দেখায় তাই দেখাইলাম। তাইলে ধরো এইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে একটা সাবজেক্ট আছে একটা ফাইনাইট ভার্ব আছে। আর আবার তুমি দেখো এখানে আই একটা সাবজেক্ট, অ্যাডমায়ার একটা ফাইনাইট ভার্ব, তাহলে কি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, দুই পাশে একটা করে সাবজেক্ট এবং একটা করে ফাইনাইট ভার্ব আছে, তাহলে সমান সমান, তাহলে সমান সমান দেখে এখানে কি বসবে, এখানে হোম বসবে, এখানে হোম বসবে। ট্রাস্ট মি, এতটুকু কনসেপ্ট তুমি বুঝলে তুমি আর মানে আটকাবা না, কোনো জায়গায় আটকাবা না। এই পার্টগুলো রিডিং দিবা, ফাইনাইট ভার্ব কিভাবে এটা তো আমি পড়াইছি, সো এটা আপাতত প্রয়োজন নাই ফাইনাইট ভার্ব কিভাবে। তাহলে তোমরা আমাকে বলো, ঢাবিতে এই প্রশ্নটা এসেছে সি ইউনিটে 22-23 সেশনে, দিস ইজ দ্য জেন্টলম্যান আই স্পোক অ্যাবাউট দ্য জব। এখন তোমার ম্যাক্সিমাম মানুষই বলবে যে ভাই এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব খুঁজো, ভাই তুমি সাবজেক্ট ফাইনাইট ভার্ব পারো, বাট এটা অনেকে মিলাইতে পারে না। তুমি আগে চিন্তা করবা আমি যত কম রুলস পড়ে আমি পারি, আমি সেটা চিন্তা করব। তুমি এইটার একটা ফিগারেটিভ ট্রান্সলেশন করো। ফিগারেটিভ ট্রান্সলেশন মানে কি, এটার আসলে অর্থগুলা কি হতে পারে, ঠিক আছে, এটা একটু তুমি মনে মনে ভাবো যে দিস ইজ দ্য জেন্টলম্যান, এই সেই মানুষ বা এই সেই ভদ্রলোক যাকে আই স্পোক অ্যাবাউট দ্য জব। তাইলে এখানে কাকে, এটা বাংলা করলেই কিন্তু বুঝে যাচ্ছ যাকে, তাহলে যাকে তুমি কিভাবে পাচ্ছ, কাকে দিয়ে প্রশ্ন করলেই তো তুমি উত্তরে যাকে পাচ্ছ। তাইলে কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি কি পাচ্ছ ভাইয়া, তুমি অবজেক্ট পাচ্ছ। বাক্যে হু আর হুমের মধ্যে কে হচ্ছে তোমার অবজেক্ট, মানে ডিমান্ড করে, হোম ডিমান্ড করে, তাহলে এটা কি হোম হবে, এইভাবে বোঝা যায় হোম। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে এখানে দা জেন্টলম্যান আছে, ঠিক আছে, এখন দ্যাটস দা জেন্টলম্যান, তাহলে কি এখানে একটা ওয়াজ আছে, এখানে একটা ওয়াজ আছে, তাহলে ওয়াজ কিন্তু একটা ফাইনাইট ভার্ব, এটা আমার সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, এটা একটা সাবজেক্ট ভার্ব, এটা একটা সাবজেক্ট, এটা একটা ফাইনাইট ভার্ব, তাহলে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে। ঠিক আছে, এরকম আমার আছে। সো এরকম যদি থাকে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি সমান সমান থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব বলতো, আমরা সেক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে হোম, আমরা ব্যবহার করব হোম। কারণ কি, ক্লজ মার্কারের আগে পরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সমান সমান আছে। এখন ঘটনা হচ্ছে কেন তোমাকে আমি এই ট্রিক্সটা শিখাইলাম, অনেকে বুঝবে না এখানে ওয়াজ একটা ফাইনাইট ভার্ব, তো সেক্ষেত্রে আমি বিকল্প ওয়েগুলো আগেই শিখাই দিচ্ছি। এখন ঘটনা হচ্ছে কেউ কেউ লাফায় আগেই হোম দাগায় দিবে, এবং এখানেই ঢাবির মজাটা, এটা কিন্তু হোম হবে না, এটা হোম হবে না। কেন হোম হবে না, দ্যাটস দ্য জেন্টলম্যান আই স্পোক অ্যাবাউট দ্য জব, যার কাছে, তাহলে কারো প্রতি বা কারো কাছে, এইটা বোঝাইতে আমরা প্রিপোজিশন হিসেবে কি ব্যবহার করি, টু ব্যবহার করি। এইটা ব্যবহার আমরা কি কি ব্যবহার করি বলতো, টু ব্যবহার করি। তাহলে এটা কি হবে, টু হোম। এখানে হয়তোবা এই অপশনটা ছিল হুজ, হ্যাঁ অপশনটা ভুল আছে, তো এটা কি হবে, টু হোম। তাহলে দ্যাটস দ্য জেন্টলম্যান টু হোম আই স্পোক অ্যাবাউট দ্য জব, যার কাছে, যার কাছে, এরকম কাছে বোঝাইতে বা স্পেসিফিসিটি বোঝাইতে আমাদের কি বসছে, টু বসছে। এইটা ক্লিয়ার কিনা জানাও, এইটা ক্লিয়ার কিনা জানাও। ইট ওয়াজ আই হি ওয়ান্টেড টু সিং। আচ্ছা, এই ক্ষেত্রে কি হবে, আমি সেই ব্যক্তি যাকে সে চাইছিল আমি গান গাই। তাহলে তো তুমি ভাই বুঝতেছো এখানে কি চাচ্ছে আসলে, বাংলা করলেই কিন্তু বোঝা যায় এটা উত্তরটা হয় যাকে। তাহলে যাকে মানে কি, যাকে মানে কাকে প্রশ্নের উত্তর দেয়, তাহলে কাকে প্রশ্নের উত্তর মানে কি, সে একটা অবজেক্ট। রিভার্স ইঞ্জিনিয়ারিং চিন্তা করো, এখন হু আর হুমের মধ্যে কে হচ্ছে তোমার
হচ্ছে অবজেক্ট ক্লেম করে বা অবজেক্ট ডিমান্ড করে, এ অবশ্যই হোম করে, তাহলে এটার উত্তর কি হবে? হোম হবে। এখন অন্যভাবে চিন্তা করো, ধরো এটা সাবজেক্টের পজিশনে, এটা ফাইনিট ভার্বের পজিশনে, তাহলে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনিট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে ওয়ান্টেড টু সিং, একটা ফাইনিট ভার্ব আছে। কারণ টু সিং, টু সিংটা অনেকে বলবো ভাই এটা কি সিং বা টু সিং ফাইনিট ভার্ব না, না এইটা কিন্তু ইনফিনিটিভ, টু সিংটা হচ্ছে ইনফিনিটিভ। এবং নন ফাইনিট ভার্বের, নন ফাইনিট ভার্ব কয় রকমের হয়? 3 রকমের সাধারণত হয়, তাই না? ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড। তাহলে টু সিংটা কি? একটা ইনফিনিটিভ, ঠিক আছে? এই জন্যই কিন্তু তোমাকে বলি এইটা দিয়ে বের করার সবচেয়ে বেশি ট্রাই করবা, কারণ ঢাবিতে এটা দিয়েই বেশিরভাগ প্রশ্ন আসে, ঠিক আছে? এইটা দিয়েই বেশিরভাগ প্রশ্ন আসে, ঠিক আছে? বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝছো? বলো তো, ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? বলো ফাইনিট ভার্ব কি জিনিস? তোমাদের ফাইনিট ভার্ব তো পড়াইছি, ক্লাস করো নাই ফাইনিট ভার্বের? আচ্ছা ব্যাপার না, চলো ফাইনিট ভার্ব কি দেখায় দিই। আচ্ছা, ফাইনিট ভার্বের মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। আচ্ছা, সমাপিকা ক্রিয়া মানে কি? সমাপিকা মানে যেটা সম্পন্ন হয়েছে বা সম্পন্ন হবে এরকম, তাই না? অর্থাৎ কোন একটা ভার্ব দিয়ে কোন একটা কাজ সম্পূর্ণ হওয়া বোঝাবে, বা মনের ভাব, মেন কথা হচ্ছে কোন বাক্যের এক্সপ্রেশন বা ভাব সম্পূর্ণ করতে পারে। অর্থাৎ ভার্বটা মনের কথা ঠিকভাবে প্রকাশ করতে পারছে কিনা সেটা ফাইনিট ভার্ব। এখন তুমি বলবো ভাই এগুলো অনেক অ্যাবস্ট্রাক্ট কথাবার্তা, এমন কিছু বলেন যেটা দেখে চিনবো। হ্যাঁ, তুমি কিভাবে চিনবা? তুমি চিনবা যে সাবজেক্টের নাম্বার, পার্সন এবং সেন্টেন্সের টেন্স ভেদে যেসব টেন্সের, যেসব ভার্বের পরিবর্তন হয়। তাহলে কি, ধরো সাবজেক্টের নাম্বার, সাবজেক্টের নাম্বার যেরকম থাকবে সেইটা অনুসারে আমার ভার্বটা চেঞ্জ হতে পারে। যেরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে চেঞ্জ হতে পারে। পার্সন বলেই তো দিলাম থার্ড পারসন, পার্সন অনুসারে ধরো কি হইতে পারে বলো তো, আমার ভার্বের চেঞ্জ হতে পারে, ঠিক আছে? পার্সন অনুসারে আমার ভার্বের চেঞ্জ হতে পারে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার টেন্স অনুসারে ভার্বের চেঞ্জ হয়। এবং তুমি জাস্ট যদি এইটুকু মনে রাখতে পারো যে যে ভার্ব টেন্স ডিপেন্ডেন্ট, অর্থাৎ টেন্স চেঞ্জ হইলে যে ভার্ব চেঞ্জ হয়ে যায় সেই হচ্ছে আমাদের ফাইনিট ভার্ব। যেরকম ধরো হি গোজ টু স্কুল, ধরো আমি একটু যাচাই করি গোটা আমার ফাইনিট ভার্ব কিনা। আচ্ছা, হি কি আমার থার্ড পারসন, এটা কি ফার্স্ট মানে থার্ড পারসন, এটা কি হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল? এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে গো ভার্বটা, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে গো ভার্বটা এখানে কি হয়ে যাচ্ছে? গো ভার্বটা অবশ্যই গোজ হয়ে যাচ্ছে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হয়? ভার্বের সাথে আমার একটা এস অথবা ইএস যুক্ত হয়। তাহলে কি ভার্বের চেঞ্জটা হচ্ছে, যেহেতু এই ভার্বের চেঞ্জটা হচ্ছে সেহেতু এটাকে আমরা কি বলতে পারি? নাম্বার এবং মানে নাম্বার এবং পার্সন অনুসারে চেঞ্জ হচ্ছে, তাই কি এটা একটা ফাইনিট ভার্ব। আচ্ছা, আবার ধরো হি ওয়েন্ট টু স্কুল, ধরো এখানে লাগাই দিলাম ইয়েস্টারডে, তাহলে তুমি তো ভাই বুঝতেই পারছো যে এইটা কি, সে গতকাল স্কুলে গিয়েছিল। তাহলে গোর ভিটুইটা কি? গোর ভিটুই তো ওয়েন্ট, তাহলে যে ভার্ব টেন্স অনুসারে চেঞ্জ হচ্ছে তাকে আমরা কি বলবো? ফাইনিট ভার্ব। তাহলে এভাবে কিন্তু আমরা বলতে পারি এ একটা ফাইনিট ভার্ব, এ একটা ফাইনিট ভার্ব, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, আরো তোমাদের শর্টকাট শিখাই দিই, তাহলে যেটা তোমাকে নাম্বার এবং পার্সন, নাম্বার এবং পার্সন ভেদে যেটা চেঞ্জ হবে, ঠিক আছে? এবং ওইটাকে কি বলে, যেটা হচ্ছে তোমার কি ভেদে, ওই যে টেন্স ভেদে চেঞ্জ হবে সেটাও হচ্ছে ফাইনিট ভার্ব। এখন সহজে ফাইনিট ভার্ব চিনবা কিভাবে? যত বি ভার্ব গুলো আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো ফাইনিট ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড ফাইনিট ভার্ব, ঠিক আছে? যেগুলো মেইন ভার্ব হিসেবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর ধরো ডু, ডাজ, ডিড, এগুলাও ফাইনিট ভার্ব। তারপর হচ্ছে বেস ফর্ম V1 V2, এরা হচ্ছে ফাইনিট ভার্ব, ঠিক আছে? সো এগুলা মোটামুটি জেনে রাখলেই বুঝে যাবে যে ফাইনিট ভার্ব কারা। এই স্লাইডটা বেশ ইম্পর্টেন্ট, এটা একটু পড়বা, এটা একটু পড়ে আয়ত্তে রাখবা। সো আই হোপ তোমাদের হচ্ছে ফাইনিট ভার্ব ক্লিয়ার, ঠিক আছে? ফাইনিট ভার্ব ক্লিয়ার। সো এখন আমরা যেটা দেখব, আমরা হু এভার আর হোম এভার এই দুইটার মধ্যে আমরা মানে কোনটা কোন জায়গায় বসাবো এইটা বুঝতে হবে। আচ্ছা, তো আমরা যেহেতু হু আর হোম খুব ভালোভাবে বুঝেছি, আমরা কিন্তু হোম এভার আর হু এভারটাও খুব ভালোভাবে বুঝবো। তার আগে আমাদের বুঝতে হবে অ্যান্টিসিডেন্টটা কি। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বপদ, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বপদ। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন যারা আছে এর আগে যে নাউন বা তোমার হচ্ছে নেমিং ওয়ার্ড থাকে সেটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? ধরো আমি তোমাকে সহজ করে বলে দিই, ধরো এখানে একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে হুম আছে, ঠিক আছে? আগেও সেন্টেন্স আছে, পরেও সেন্টেন্স আছে। এর ঠিক আগে যে বসছে, এর ঠিক আগে যে নাউন অথবা প্রোনাউন অথবা নেমিং ওয়ার্ড বসতেছে
ঠিক আছে, তাকেই আমরা কি বলতেছি, তাকেই আমরা বলতেছি অ্যান্টিসিডেন্ট। অ্যান্টি ই বানানটা খেয়াল রেখো, আসে অনেক জায়গায়। অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। তাইলে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন প্রোনাউন বা নেমিং ওয়ার্ড থাকে সেইটাই হচ্ছে কি পূর্বপদ, সেটাই হচ্ছে পূর্বপদ। তাইলে জন ইজ দ্য টিচার হু দ্য পুলিশ ওয়ান্টেড ওয়ান্স মোর। ঠিক আছে, এত কিছুই বোঝা লাগবে না, তুমি এতটুকু তো বুঝতেছো এটা একটা কি প্রোনাউন, এতটুকু তো বুঝতেছো এইটা একটা রিলেটিভ প্রোনাউন, এইটা একটা রিলেটিভ প্রোনাউন। সো যেহেতু তোমরা বুঝতেছো যে এটা একটা রিলেটিভ প্রোনাউন, তো রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে কি আছে, দা পারসন। দা পারসন কি একটা নাউন ফ্রেজ, যেহেতু দা পারসন একটা হচ্ছে নাউন ফ্রেজ, দা পারসন একটা হচ্ছে নাউন ফ্রেজ, সেহেতু সেহেতু এটাকে আমরা কি বলতে পারি বলো তো, এটাকে আমরা বলতে পারি অ্যান্টিসিডেন্ট। কার অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। তারপর ধরো দিস ইজ দ্য স্টুডেন্ট হু কেম হিয়ার লাস্ট উইক, তাহলে হুটাকে একটা রিলেটিভ প্রোনাউন, কারণ কি আগের অংশের সাথে পরের অংশের রিলেশন করছে। তাহলে এইটা কি, দ্য স্টুডেন্ট একটা হচ্ছে তোমার কি নাউন ফ্রেজ, যেহেতু এটা একটা নাউন ফ্রেজ এবং রিলেটিভ প্রোনাউনের সাথে কানেক্টেড, এই জন্য একে কি আমরা বলবো পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট। তাহলে কি পূর্বপদ এবং অ্যান্টিসিডেন্ট কি ক্লিয়ার বলো তো? এখন আমি তোমাদের বলি, জাস্ট একটা কথা মনে রাখবা, তুমি যেখানে যেখানে হু বসাইতা তুমি সেখানে সেখানে হুএভার বসাইতে পারবা, খালি একটা জায়গায় পার্থক্য আছে। আচ্ছা এটা আগে হুম দিছে না, তাহলে হুম দিয়েই আগে দেখাই। ধরো তুমি যেখানে যেখানে হোম বসাইতা, মানে কি হোম তোমার বাক্যে কি অবজেক্ট ডিমান্ড করে, তাইলে হুম এবারও বাক্য অবজেক্টই ডিমান্ড করবে। এগুলো একটু বোঝো, যত সহজ করে বলতেছি অত কিন্তু সহজ না। ঠিক আছে, যে জায়গায় হু বসার কথা সাবজেক্টের জায়গায়, সেই জায়গায় হু এবারই বসবে। এখন পার্থক্যটা কি ভাই, দুইটা জিনিস অবশ্যই পার্থক্য আছে, নাহলে তো এটা হয় না। ঠিক আছে, এখন যে জায়গায় অ্যান্টিসিডেন্ট থাকবে না, অ্যান্টিসিডেন্ট না থাকলে এবার বসে, অ্যান্টিসিডেন্ট না থাকলে, অ্যান্টিসিডেন্ট না থাকলে হুম এভার বসে, আর অ্যান্টিসিডেন্ট না থাকলে যে জায়গায় হু বসে সেই জায়গায় কি বসে বলতো, হু এভার বসে। তাহলে অ্যান্টিসিডেন্টের উপর ডিপেন্ডেন্ট, তাহলে আমরা অ্যান্টিসিডেন্ট চিনে ফেলছি। তাইলে এখন তোমাকে যদি হু এভার একসাথে অপশনে দেয়, তুমি কিন্তু বেছে নিতে পারবা যে ভাইয়া অ্যান্টিসিডেন্ট আছে, অ্যান্টিসিডেন্ট আছে তার মানে আমার হু অথবা হুম বসবে, আর অ্যান্টিসিডেন্ট নাই তাহলে আমার কি হুম এভার বসবে বা হু এভার বসবে। এখন ঘটনা হচ্ছে ভাই মনে রাখতে পারি না, কি করব দেখো, অ্যান্টিসিডেন্ট এদের কিন্তু আছে, হুমের কিন্তু অ্যান্টিসিডেন্ট আছে হুম এভার, আর হচ্ছে কি হু এভারের অ্যান্টিসিডেন্ট নেই। ভাই যার যেটা নাই সেই কিন্তু বেশি চায়, তাই না? যার যেটা নাই সে সেটা বেশি চায়। তাইলে তুমি দেখো অলরেডি হু আর হুম তো সাইজে ছোট, কারণ তাদের অনেক আছে, তাদের কি আছে অ্যান্টিসিডেন্ট আছে, কিন্তু এই হুম এভার হু এভার এদের নাই, এরা বেশি চায়, এজন্যই এরা বড়, এবং কি এদের অ্যান্টিসিডেন্ট নাই। ঠিক আছে, এজন্যই এরা সাইজে বড়। এভাবে জাস্ট একটু মনে রাখার ট্রাই করো, যদি ডিরেক্ট মনে রাখতে পারো ভালো, মনে না রাখতে পারলে এরকম ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো, বাট আমি ট্রিক্স কোনো সময় সাজেস্ট করি না। এখন আসো আমরা একটু দেখি, দেখো জন ইজ হুমএভার দ্য পুলিশ ওয়ান্টস। এখন ঘটনা হচ্ছে জন সেই ব্যক্তি যাকে পুলিশ চায়, কাকে চায়, যাকে। তাহলে কি এইটা দিয়ে কিন্তু আমি বুঝতেছি এখানে আমার হোম হবে। এখন ঘটনা হচ্ছে ভাই হুম এবারের আগে কি কিছু আছে, কিছু নাই, নো অ্যান্টিসিডেন্ট। যেহেতু কোনো অ্যান্টিসিডেন্ট নাই সেহেতু যেখানে হোম বসার কথা সেখানে কি বসবে, হুম এবার বসবে। এখন ভাইয়া তোমাকে আমি বলি এই জিনিসটাকেই তুমি একটু ট্রান্সফর্ম করো। যদি আমি বলি ধরো সেম জিনিসটা যে জন ইজ দ্য পার্সন, এটা খুবই ইম্পর্টেন্ট ঢাকা ভার্সিটির জন্য এবং এটা অনেক মানুষ ভুল ভালো পড়ায়। ঠিক আছে, সো এটা একটু তোমরা দেখো, এটা একটু বোঝার চেষ্টা করো। ধরো এটা আসছে তোমার জন ইজ দ্য পার্সন হুম অথবা হুম এভার দ্য পুলিশ ওয়ান্টস। এখন ধরো এটা আসছে বা এরকম কিছু একটা আসছে, তোমার বসাইতে হবে হচ্ছে হুম আর হুম এভারের মধ্যে কিছু একটা বসাইতে হবে, হুম আর হুম এভারের মধ্যে কিছু একটা বসাইতে হবে। এখন তুমি ভাই চিন্তা করো, এ কিন্তু আমার কি এই জায়গায় বসছে, মানে এ আমার একটা রিলেটিভ প্রোনাউন। এখন তুমি এইটা তো তোমার চিন্তা করতে হচ্ছে না, কারণ হুম আর হুম এভারের মধ্যে একটা বসাবা। এখন তুমি দেখবা অ্যান্টিসিডেন্ট আছে কি নাই, দা পার্সন হুমের ঠিক আগে আছে, তাহলে কি ভাই এ হচ্ছে অ্যান্টিসিডেন্ট আছে, এ হচ্ছে অ্যান্টিসিডেন্ট আছে, তাহলে অ্যান্টিসিডেন্ট থাকলে তো আমি হুম বসাবো। বাট জন ইজ হুম এভার, এখানে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নাই, এজন্য কিন্তু হুম এভারটা বসাচ্ছি, এজন্য কি হুম এভারটা বসাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঢাবিতে এখান থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে,
বুঝছো? এই পর্যন্ত বুঝছো কিনা বলো, এই পর্যন্ত বুঝছো কিনা বলো, এইটুকু বুঝলেই হবে। তাইলে দেখো এখানে সামারিটা করা আছে, আমার বই থেকে দিয়ে দিছি, ঠিক আছে? সামারিটা কি দেওয়া আছে ভাইয়া? সাধারণত হুএভার বাক্যে সাবজেক্টের স্থানে বসে এবং এটি অ্যান্টিসিডেন্ট ছাড়া ব্যবহৃত হয়। ভাই সাবজেক্ট পজিশনকে সে ডিমান্ড করে, মেইন কথা হচ্ছে সে অ্যান্টিসিডেন্ট ছাড়া ব্যবহৃত হয় হচ্ছে হুএভার, আর এও অ্যান্টিসিডেন্ট ছাড়াই ব্যবহৃত হয়। বাট মেইন কথা হচ্ছে এইটা বসে হচ্ছে সাবজেক্টের জায়গায়, অর্থাৎ যেই জায়গায় মেইন কথা হচ্ছে হু ভার্সেস হুম, এরা একই জায়গায় বসবে, হু আর হুএভার। হুটা বসবে হচ্ছে যেখানে তোমার কি বলতো অ্যান্টিসিডেন্ট আছে, আর হুএভারটা বসবে যেখানে হচ্ছে অ্যান্টিসিডেন্ট নাই, ঠিক আছে? আর কোনো পার্থক্য নাই। এখন ঘটনা হচ্ছে ভাই ওই সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব যদি সমান সমান না থাকে তখনই তো এরা বসে, সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব দুই পাশে যদি সমান সমান না থাকে তখনই কিন্তু এরা বসে, ঠিক আছে? এটা আসলে এই কনোটেশনে লেখাটা উচিত না, যে টোটাল সাবজেক্ট আর ফাইনিট ভার্ব দুই পাশের ক্লসে যদি সেম সেম না থাকে। আর হুম এভারের ক্ষেত্রে কি ভাই, সেম ঘটনা, এটা অবজেক্টকে ডিমান্ড করে এবং যদি আমাদের অ্যান্টিসিডেন্ট থাকে তাইলে হুম বসবে, আর অ্যান্টিসিডেন্ট না থাকলে হুম এভার বসবে। বুঝছো? এটা বুঝলে তুমি ঢাবিতে 1 নাম্বার ক্লিয়ার। যে ইউনিটেই পরীক্ষা দাও এটা ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। তারপর ধরো এইটা মজার ব্যাপার হচ্ছে ঢাবিতে প্রশ্ন এখন সহজ করে যে কারণে হুজের ব্যবহার দিছে। ভাই হুজ মানে একটা পসেসিভ কেস, ঠিক আছে? হুজ মানে কি ভাই? হুজ মানে হচ্ছে একটা পসেসিভ কেস, হুজ মানে একটা পসেসিভ কেস। এখন পসেসিভ কেস মানে কি? পসেসিভ কেস মানেই তো আমার এটা মালিকানা বোঝাবে অথবা এটা আমার সম্বন্ধ বোঝাবে, মালিকানা অথবা সম্বন্ধ বোঝাবে, ঠিক আছে? আচ্ছা, এখন হুজের মানে কি? হুজের পরে অবশ্যই একটা নাউন অথবা নাউন ফ্রেজ থাকবে এবং এর বাংলা অর্থ হবে যার। হুজ দিয়ে আসলে যার বোঝাবে। যেরকম দ্য বয় হুজ ফাদার ইজ এ ডক্টর ইজ মাই ফ্রেন্ড, ছেলেটা যার বাবা, যার বাবা, তার মানে কার বাবা? ছেলেটার বাবা। তাহলে কি এখানে একটা মালিকানা বোঝাচ্ছে বা এখানে কি আমার পজিটিভনেস বোঝাচ্ছে, ঠিক আছে? তাইলে এখানে আমার কি হবে বলতো? আমার এখানে হুজ হবে, আমার এখানে হুজ হবে। তাহলে আই মেট এ গার্ল হুজ স্মাইল ওয়াজ ভেরি বিউটিফুল, তাহলে কি যার, এখানে কার বসাচ্ছে মানে কে বসছে? যার। হ্যাঁ, যেহেতু যার বসছে সেই তো এটা কি হবে বলতো? সেই তো এখানে কিন্তু এটা পসেসিভ ফোর্ম বা পসেসিভ অ্যাডজেক্টিভ যেটা বলো সেটা হবে। যেহেতু স্মাইলটা নাউন বা ফাদারটা এখানে নাউন, তো এটারে কিন্তু আমরা হুজটারে পসেসিভ অ্যাডজেক্টিভ বলতে পারি, ঠিক আছে? সো খুবই সহজ, এটা থেকে কিন্তু রেগুলার প্রশ্ন আসছে। দেখো বিসিএস এও প্রশ্ন আসছে, 22তম বিসিএস এ। দ্য চিলড্রেন স্টাডিড ইন আ ক্লাসরুম ড্যাশ উইন্ডোজ ওয়্যার নেভার ওপেন্ড, এমন একটা ক্লাসরুমে পড়াশোনা করতে যার উইন্ডো। এখন তোমার কিন্তু আমি একটা কথা বলছিলাম ভাই, দ্যাট এর পরে যে সবসময় নাউন নাউন ফ্রেজ থাকবে এটা না, তোমার প্রবলেম হবে দ্যাট আর হুসের মধ্যে। এখন ঘটনা হচ্ছে এখানে যদি তোমার হুজ থাকে, হুজটা কিন্তু আমার ব্যবহৃত হয় পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে, কথা বুঝো, এটা ব্যবহৃত হয় পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে। তাহলে এখানে যে থাকবে সে অবশ্যই নাউন অথবা নাউন ফ্রেজ থাকবে বা প্রোনাউন থাকবে। সো এইটা তোমার যাচাই করতে হবে। এখন উইন্ডোজটা কি? উইন্ডোজটা অবশ্যই নাউন, যেহেতু উইন্ডোজটা নাউন এবং যার মানে যার জানালা কোনোদিন ওপেন করা হয়নি, এখানে অর্থটাও দিচ্ছে হচ্ছে যার। যার অর্থ কে দেয়? পসেসিভ অ্যাডজেক্টিভ দেয়। যার অর্থ কে দেয়? পসেসিভ অ্যাডজেক্টিভ দেয়। যেহেতু যার অর্থ পসেসিভ অ্যাডজেক্টিভ দেয় কি হবে? সেই তো এটা হবে হুজ, সেই তো এটা হবে হুজ। ক্লিয়ার? ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার বলো তো? এখান থেকে ঢাবিতে প্রশ্ন আসে, দেখো এখানে কত সালে আসছে, ঢাবি ইউনিটে 16-17 সেশনে আসছে, রিসেন্ট টাইমেও আসছে। সালমা কুড নট টেল ড্যাশ বুকস ওয়্যার লেফট অন দ্য টেবল, তাহলে যে বইগুলা বা যার বইগুলা এইরকম, তাহলে কার বইগুলা? যার। তাহলে এখানে কি হবে? হুজ হবে। এখন হুজটা যদি এখানে বসাই, দেখো এখানে কিন্তু যার বোঝাচ্ছে, তাহলে এখানে আমার পসেসিভ বোঝাচ্ছে এবং এটা কি হবে? আমার পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবেই কিন্তু আমার হুজ বসবে। তাহলে দ্যাট কেন বসাবানো বুঝতে পারছো? তাহলে এখানে কি থাকতেছে? আমার একটা নাউন থাকবে অথবা একটা নাউন ফ্রেজ থাকবে, কারণ কি এর আগে আমার একটা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে হুজের ফাংশনালিটি কি? পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার বলো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। আমরা কি দেখবো বলতো? আমরা ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট, মানে যেটা ডিফাইন করা যাচ্ছে না, অনির্দিষ্ট।
অনির্দিষ্ট। ঠিক আছে, যে প্রোনাউন কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝায়, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। যেরকম এভরিওয়ান, এভরিবডি। এখন যদি বলি এভরিওয়ান, সবাই, সবাই আসলেও কে? সবাইটা আসলেও কে? এটা তো কোনো কথা না, সবাইটা আসলেও কে? এভরিথিং, সবকিছু, সবকিছু মানে কোন কিছু? এটা তো ডেফিনিট না। যে ধরো বললাম নোবডি, কেউ না, নাথিং, কেউ না, সামবডি, কেউ, এটা তো আমরা বুঝতে পারি না। তো এক্ষেত্রে আমরা কি বলতেছি? এ হচ্ছে ইনডিফিনিট, এ হচ্ছে ইনডিফিনিট। ঠিক আছে, আচ্ছা। এখন ওয়ান যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে তার পজিটিভ কেসটা সর্বোচ্চই ওয়ান্স হবে। ওয়ান যদি পজিটিভ কেস হিসেবে ব্যবহৃত হয় তাহলে তার সাবজেক্ট মানে সেটা সবসময় কি হবে? এটা ওয়ান্স হবে। এটা মেডিকেলে প্রশ্ন আসছে, সাবজেক্ট হিসেবে ওয়ান বসলে পজিটিভ কেসটা মানে সবসময় ওয়ান্স হবে। দেখো, তবে যদি আমাদের ওয়ান অফ দ্য থাকে, এটা খেয়াল করো, যদি আমাদের ওয়ান অফ দ্য থাকে তাহলে পজিটিভ কেসটা কি হবে? হিজ অথবা হার হবে। যেরকম ধরো আমি তোমাকে বলতেছি যে এখানে কারেক্ট সেন্টেন্স খুঁজে বের করতে বলছে, এটা মেডিকেলে আসা প্রশ্ন, যাই হোক এখানে রেফারেন্সটা দেয়া নাই। যে ওয়ান শুড অবে তার প্যারেন্টস, তার প্যারেন্টস, এখানে কি ওয়ান্সটা কি হিসাবে বসতেছে? পসেসিভ কেস বা পসেসিভ অ্যাডজেক্টিভ। কারণ কি? ওইটা নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে ওইটা যেহেতু আমার নাউন, সেই তো আমার কি? এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে ওয়ান এর পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কে বসতেছে? ওয়ান্স বসতেছে। তাহলে ওয়ান শুড অবে ওয়ান্স প্যারেন্টস। আচ্ছা, তারপর দেখো, ওয়ান অফ দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস হ্যাজ লার্নড হিজ অথবা হার লেসনস। এটা হিজও হইতে পারে, হারও হইতে পারে। ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এটার মানে কি? অনেকগুলা স্টুডেন্টস এর মধ্যে যে কোনো একজন, অনেকগুলা স্টুডেন্টস এর মধ্যে যে কোনো একজন, যেহেতু এটা যে কোনো একজন বোঝাইছে তাহলে কি হয়তো বা হিজ অথবা হার হবে পসেসিভ হিসাবে। যে কোনো একজন ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে। এজন্য এখানে কি হচ্ছে? পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে হিজ অথবা হার হবে। ঠিক আছে, আচ্ছা। এখন আসো আমরা যেটা পড়বো, ইনডিফিনিট প্রোনাউনের আরেকটু কিছু ব্যাপার স্যাপার আছে, যেটা ওয়ান এর পূর্বে ধরো নো, এনি, সাম, এভরি এগুলা থাকলেও কিন্তু হিজ অথবা হার হবে। যেরকম সোজা বাংলা কথায় যদি তোমারে বলি, ওই যে এভরিবডি, এটা লিখলাম না, এভরিওয়ান, তারপর ধরো হচ্ছে সামবডি, ঠিক আছে, তারপর বললাম হচ্ছে সামওয়ান, ঠিক আছে, এই জিনিসগুলা, ঠিক আছে। তারপর হচ্ছে ইচ, এগুলাও, ইচ ওয়ান, এগুলা যেরকম সামওয়ান হ্যাজ ডান হিজ অথবা হার ডিউটি, তার মানে কি? পসেসিভ হিসেবে কে বসছে? পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে হিজ অথবা হার বসছে। তাহলে কি হবে? হিজ অথবা হার। সামওয়ানটা তো তুমি জানো না, অনির্দিষ্ট ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে। এভরিবডি, এভরিবডিটা কে? তুমি কি নির্দিষ্ট জানো? না। তাহলে সেক্ষেত্রে এভরিবডি শুড মানে দেয়ারটা বেটার এখানে। কারণ কি? এভরিবডি যেহেতু বোঝাইছে, এখানে প্লুরাল প্লুরাল ভাব। সো আমরা দেখবো, রেফারেন্স দেখবো যে রেফারেন্সিং কিভাবে করতে হয়। সো দেয়ারটা দিলে এখানে বেটার, বাট হিজ হার দিলেও হবে। ঠিক আছে, আচ্ছা। এই পর্যন্ত ক্লিয়ার? বলো, এই পর্যন্ত ক্লিয়ার? এতটুকু ছিল হচ্ছে প্রোনাউনের বেসিক। এতটুকু বুঝলেই তোমার মেডিকেল বলো, ভার্সিটিতে বলো, যেখানেই বলো, প্রোনাউন কমন পড়ে যাবে।